ঠিক আছে। আমরা 6তে যে কাজ দুটো ছিল, মেইনটেইন এন্ড এনহ্যান্স প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সি, এখানে দুটো কাজ ছিল, পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, আর একটা হচ্ছে পার্সোনাল টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান। এই তো দুটো কাজ। পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে আমরা কিন্তু দেখেছি দুটো পয়েন্ট দিতে পারতাম। একটা এনহ্যান্সিং কোয়ালিফিকেশন, এই বিষয়টাকে যদি আনতে পারি বা চিন্তা করতে পারি, হ্যাঁ, সেটা আমরা রাখতে পারি। তার সঙ্গে যেটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট, ইন্ডাস্ট্রি ভিজিট, কনফারেন্স, সেমিনার, এগুলো না কিন্তু প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। কারণ আমরা যেমন গত ইয়াতে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য দুইটা টপিক চয়েস করেছিলাম, যে দুটা ইউনিট আমরা সিলেক্ট করেছিলাম মেথডোলজির উপরে। হয়তো আমরা সেটা কেউ লেভেল 4 এর থেকে, মেথডোলজি লেভেল 4 এর থেকে চয়েস করেছে, কেউ হয়তো মেথডোলজি লেভেল 5 এর থেকে চয়েস করেছে দুটা ইউনিটের উপর। তো আমরা ওখানে দুটা ইউনিটে যদি না দিয়ে একটা দিলাম ওই স্কিল, ওই মেথডোলজির উপরে, আর একটা কিন্তু আমরা এইভাবে দিতে পারতাম যে আমি কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে থাকবো কিছুদিন, থাকে কিন্তু এই যে আমাদের বিভিন্ন সময় কাজে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট থেকে ইন্ডাস্ট্রি অ্যাকচুয়াল যে রিয়েল কাজগুলোর সঙ্গে এবং নতুন কাজের সঙ্গে সে জ্ঞান এবং স্কিল সঞ্চয় করে থাকে। আর আবার কিছু আছে ইন্ডাস্ট্রি ভিজিট, এই ইন্ডাস্ট্রি ভিজিট করেছি সেই কথাটা ইন্ডাস্ট্রি ভিজিট করব, এটাও কিন্তু আমার প্ল্যানারের মধ্যে রাখতে পারতাম। যে দুটা পয়েন্টের মধ্যে একটা আমরা যেটা করলাম যে আমরা 7 দিন 10 দিন 1 মাসের একটা ট্রেনিং করলাম একটা ইউনিটের উপরে, আর একটা পয়েন্ট আমরা দিলাম যে আমি সেই ইন্ডাস্ট্রি ভিজিট করলাম, অথবা বড় বড় কনফারেন্স হয়, সেই কনফারেন্সের বিষয় নিয়ে বলতে হবে যে এই টপিকে এই কনফারেন্সে যুক্ত হয়ে আমার এই নলেজটা আমার অর্জিত হয়েছে, নতুন টেকনোলজির উপরে কথাবার্তাগুলো নিয়ে কথা বলে, অথবা কোনো সেমিনার, ভালো কোনো সেমিনারে আমি যুক্ত হব। তাহলে বোঝা গেল যে দুটো পয়েন্টে ইচ্ছা করলে কিন্তু আমি এটা যদি আরো কেউ বুদ্ধি করে লিখতে চায়, যে আমি একটা দিলাম মেথডোলজির উপর, আর একটা দিলাম একটা সেমিনারের উপরে, অথবা একটা কনফারেন্সের উপরে, অথবা একটা ইন্ডাস্ট্রি ভিজিট করব, ওই সময় এইখানে ভিজিট করলে আমরা এই জিনিসগুলো জানতে পারবো, হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রিতে ভিজিট করব, এই কথাটাও কিন্তু আমি বলতে পারি। পারি কি না? প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এই কাজটা আমরা করতে পারি না? শুধুই যে আমার মেথডোলজির ওই কোর্সের ট্রেনিং এ করতে হবে এমন কি কথা আছে নাকি? আমরা তাহলে স্যার ওই যে ওখানে যেই লিখতে হয় পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো, হ্যাঁ, ওই যে টপিকের উপরে আলোচনা হবে সেমিনারে, সেইটা নিয়ে কথা বলতে হবে। আর নেট থেকে সার্চ করে কোনো একটা বিষয়ের সেমিনার বের করে সেই সেমিনারে কি টপিকের নিয়ে আলোচনা করা হয়েছে সেই কথাগুলো ওখান থেকে বের করে এনে লিখতে হবে। এই যে লেখাটা তো কষ্ট বলে তো সোজাটা দেওয়া হলো, ওখান থেকে কপি করে দিলাম। কেউ যদি ইন্টারনেট থেকে ওটা যদি বুদ্ধি করে কাজ করতে পারে, তার কিন্তু ইন্টার্নশিপের কথা যে কেউ লেখে স্যার, হ্যাঁ ইন্টার্নশিপ লিখলে হবে, অবশ্যই হবে, কিন্তু সেটা যেই লিখবে সেই কথার সঙ্গে কিন্তু এই জায়গাটায় কোইনসাইড করতে হবে যে আমি যেটা শিখছি আমার সাবজেক্ট এখানে নলেজ হিসেবে কাজে লাগবে, যেটা আমার এখানে নতুন কোর্সের মধ্যে ঢুকেছে ওই রকম জিনিসের উপরে আমার সেমিনার হচ্ছে। কথাগুলো কি বোঝা গেছে? হ্যাঁ, বা ওই রিলেটেড মানে প্রফেশনাল ডেভেলপমেন্টের উপরেও তো সেমিনার হতে পারে স্টেট, তাই না? ইন্ডাস্ট্রি ভিজিট করাও কিন্তু ওটারও একটা টেকনিক আছে, কিভাবে ইন্ডাস্ট্রি ভিজিট করতে হয়, তার কি কি জিনিসগুলো জানতে হবে, কাজের সঙ্গে কমিউনিকেট করতে হবে, অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো জানা যায়। ইন্ডাস্ট্রিতে কি কি মেশিনারি অপারেট করতেছে, কিভাবে তার বিহেভ করতেছে, হ্যাঁ, আচরণ করতেছে, এই জিনিসগুলো না কিন্তু শেখার সুযোগ আছে। শুধু যে ভিজিট করে ওই ইনস্ট্রুমেন্ট গুলো দেখছি তা কিন্তু না, ভিজিট করার পদ্ধতিটাও কিন্তু একটা বড় ব্যাপার। সেম থিং করা যায় টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে, রিকোয়ার্ড স্কিল ডেভেলপমেন্ট, সেটা যেমন হতে পারে এই যে ভিজিট ইন্ডাস্ট্রি ফর আপডেটেড স্কিল, তাহলে আপডেটেড স্কিল যেটা সেইটা জানার জন্য আমি ভিজিট করছি। তাহলে আগের ভিজিট আর এই ভিজিটের মধ্যে পার্থক্য, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যে ভিজিটটা সেটার ক্ষেত্রে, আর এইখানে আপডেটেড স্কিলের জন্য ভিজিট করাটা সেটা আর একটা ব্যাপার। তো এখানেও কিন্তু আমরা দুটো পয়েন্ট দিতে পারি, মানে এই যে কনসেপশনটা আমার বিষয় আছে
যে আমরা ওই দুটা পয়েন্ট কি একই রকম দিব নাকি ঘুরায় দিব। কেউ যদি আমরা ঘুরায় দিতে চাই দিতে পারি, এবং কিভাবে দিতে পারি সেটাও কিন্তু আমরা দেখলাম বা জানলাম অ্যাটলিস্ট। এখন সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করলে কিন্তু ভেরি গুড, সেই জিনিসটা আরেকটু আসতে পারতো ভালো। যে করতে চায় সে কিন্তু সেভাবে লিখতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা আজকের যে লার্নিং আউটকাম সেটাই দেখি। এখানে কয়টা আছে? 5টা লার্নিং আউটকাম আছে। এর মধ্যে প্রথমে বলছে অ্যানালাইজ এক্সিস্টিং লার্নিং ম্যাটেরিয়ালস এন্ড রিলেভেন্ট রিসোর্সেস। তাহলে আমরা যে এর আগে ট্রেনিং হয়েছে অথবা হয় নাই, যেটাই হোক, অথবা সেই ট্রেনিং এর সময় যে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করেছে, কারণ এখানে সিপিএলএম ব্যবহার করছে, সেটা একটা লার্নিং ম্যাটেরিয়ালস। আমার রিসোর্স হিসেবে আরো অনেক লার্নিং এইডস আছে, সেগুলো রয়েছে। আমরা দেখবো সেগুলো যে এইখানের মধ্যে আমি যে নতুন কোর্সের ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনের মধ্যে যে জিনিসগুলো আমি রাখবো, সেইটার মধ্যে এক্সিস্টিং যেগুলো আছে সেটার মধ্যে কোনটুকু রাখবো আর কোনটুকু আমি চেঞ্জ করবো। আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটাও কিন্তু আমার চেঞ্জ করা লাগে। আমি গত টার্মে যেটা করেছি আমি কিন্তু এখানে এসে আবার একটু চেঞ্জ করেছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ওইটা ওই পয়েন্টে বেশি না বলে এখানে বললে ভালো হতো, তবে এই পয়েন্টটা এইভাবে না বলে লিখে অন্যভাবে। এটা আমাকে ওই কোর্স ডিজাইনের সঙ্গে রিলেট করে। হ্যাঁ, এই যে আমরা কথার কথা যে আমার 10 দিন করে ট্রেনিং করাইছি ওই মানে টিএসসি টিচারদেরকে, সেই টিচারের সেখানে সিবিটির আদলে করতে হবে, সেখানে ডিজাইন করা হয়েছে ভিন্নভাবে। তাহলে এইটা ভিন্নভাবে করতে যায়, তখন আমাদের এক্সিস্টিং যেটা ছিল, অর্থাৎ আমাদের যে এই যে ট্রেনিং 12টা মডিউলের ছিল সেটার সঙ্গে অংশ বিশেষ কেটে কেটে কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া রাখবো, কোন কোন এলিমেন্ট রাখবো, হ্যাঁ, সেইভাবে আমরা ঠিক করেছি। সেই অনুযায়ী আমরা ক্লাস কন্ডাক্ট করছি। আবার ক্লাস কন্ডাক্ট করতে যে মনে হয়েছে যে এইটা এতখানি নলেজ এখানে দেওয়া যাচ্ছে না, আমরা এখানে নলেজ লেভেল কিছু কমা অ্যাক্টিভিটিস দিলাম, তাহলে এই অ্যাক্টিভিটিস করার মাধ্যমে তার এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং তখন সে আরো অ্যাটেন্টিভ হবে। সো ইন দ্যাট ওয়ে আমরা এইভাবে কোর্স ডিজাইন করেছি এবং সেটার থেকে আমরা সুফল পেয়েছি। গতকালকে আমি ওই যে সচিব মহোদয় উনি আমাদেরকে ডাকছিলেন যে যারা এই কোর্সগুলো কন্ডাক্ট করেছেন আমাদের সঙ্গে একটু শেয়ার করতে চান। অনেক সময় প্রায় 5:30 থেকে আমার প্রায় 7:30 পর্যন্ত আমার ক্লাস ছিল, দেখে আমি চলে আসছি তাড়াতাড়ি। ডিসকাস হয়েছে, তো উনি অনেকগুলো জিনিস বলেছেন। ওনার ইয়াগুলো খুব ক্লিন, তো ওনার পরিষ্কার আইডিয়া। উনি বলতে চায় যে একসময় এই দেশে সবাই বলুক যে জেনারেল এডুকেশন থেকে টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনা ভালো হয়, কোয়ালিটি এডুকেশন হয়, এই থিমটা ওনার মধ্যে ঢুকে গেছে। উনি সেই কারণের জন্য সমস্ত টিচারের 2 মাস করে ট্রেনিং করাচ্ছেন। মানে পলিটেকনিকের যত টিচার আছে তাদের টেকনিক্যাল সাউন্ড করার জন্য প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ইন্ডাস্ট্রি থেকে লোক এনে এইখানে মহিলা পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক, এই সব জায়গায় এখন ট্রেনিং হচ্ছে টিটিটিসিতে ফেস টু ফেস। এবং আমরা যারা টিএসসি যে টিচার গুলো ছিল তাদেরকে আমরা প্রথমত অনলাইনে ট্রেনিং করাইছি, এখন আবার আমরা ফেস টু ফেস প্যাডাগজি ট্রেনিং করাবো। সেখানে আমরা সেটা নিয়েও কথা বলছে যে কি কি রাখবো না রাখবো 5 দিন, সেই সংক্রান্ত ব্যাপারে। এবং এটার থেকে বেনিফিটেড হয়েছে কিনা উনি বললো যে আমি তো কয়েকটা টিএসসি ভিজিট করেছি, তো তাদের টিচারদের যে বক্তব্য, তারা এই অনলাইন ট্রেনিং থেকে অনেক কিছু লার্ন করতে পেরেছে, এটা তারা স্বীকার করেছে। এরকম সাধারণত বলে না সচিবরা, আমাদেরকে সামনে সেই কথাগুলো বলেছে। আমার শুনে ভালোই লাগলো। তার পিছনে আমিও জানি যে আমরা যেভাবে দিয়েছি ওদেরকে মেটেরিয়ালস গুলো, ওটা ওদের অনেক কাজে লাগে। জামিল ইসলাম সাহেব এখানে আছেন, ওরা জানে, একজন আবার এখানে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। এনিওয়ে, তো আমরা যেটা বললাম যে অ্যানালাইজ করতে হবে আমাদেরকে এক্সিস্টিং লার্নিং ম্যাটেরিয়ালস এবং রিলেভেন্ট রিসোর্সেস। শুধু লার্নিং ম্যাটেরিয়ালস না, তারটা এটাকে অপারেট করার জন্য যে কোনো ধরনের রিসোর্স দরকার হবে, সেগুলো কি ভালো আছে মন্দ আছে, অথবা এর সঙ্গে নতুন করে অ্যাড করতে হবে কিনা, হ্যাঁ, সেটা একটা বিষয় আছে। এরপরে বলছে 2 নম্বর পয়েন্টটা বলছে অ্যাডাপ্ট এক্সিস্টিং রিসোর্সেস। তাহলে কি কি রিসোর্স আছে, হ্যাঁ, এক্সিস্টিং রিসোর্স গুলো, অর্থাৎ আমি নতুনটার মধ্যে পুরানো যেগুলো আছে সেটাকে আমি অ্যাডাপ্ট করব কিভাবে, সেটা আমাকে দেখতে হবে, সেগুলো আমি অ্যাডাপ্ট করব। ডেভেলপ নিউ রিসোর্সেস, একই সঙ্গে আমার নতুন কিছু রিসোর্স যেটা আমাকে নতুন লাগবে, যেটা নাই, ডেভেলপ করা নাই,
সেটা আমাকে নতুন করে ডেভেলপ করতে হবে, নতুন করে লিখতে হবে। হ্যাঁ, সেটা আমরা কিভাবে লিখবো, এই লেখার রাইট মানে ডকুমেন্ট রাইট করার কিছু টেকনিক আছে, হ্যাঁ, কিছু মানসিকতা আছে, সবাই পারে না। যারা এই লাইনে ডিভোটেড হয়, এই লাইনে যথেষ্ট নলেজ আছে, সে এই কাজটা করতে পারে, তারা এই কাজটা করতে পারে। হ্যাঁ, সেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডকে ফলো করে কিভাবে করবে সেটা দেখবে। 4 নম্বরে বলছে রিভিউ লার্নিং ম্যাটেরিয়ালস। তাহলে যে লার্নিং ম্যাটেরিয়ালসটা আমরা তৈরি করলাম, তাহলে নিশ্চয়ই রিভিউ করবে, অ্যাট দ্য সেম টাইম এক্সপার্ট যারা আছে তাকে দিয়ে আমরা এটাকে এভুলেটও করাবো। অর্থাৎ 5 নম্বরে যে দেখা যাবে ইভ্যালুয়েট দ্য ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রসেস। তাহলে এই ডেভেলপমেন্ট প্রসেস, ডিজাইন, এগুলোকে মূল্যায়ন করতে হবে যে সঠিক প্রত্যয় করেছে কিনা, সঠিক জিনিসগুলো আছে কিনা, কারা এই কাজগুলো করবে সেটা আমরা জানবো। তাহলে এই অ্যানালাইসিস করতে যে কতগুলো টার্ম নিয়ে আবার কথা বলেছে, যেই টার্মগুলো কিন্তু রিয়েলি পরীক্ষায় এর আগেও এসেছে, আবারও এখানে আলোচনা করা হয়েছে। নাজিম সে কিন্তু বলেছিল যে 7 নম্বর এই ইউনিট থেকে যদি এই স্ট্যান্ডার্ড কম্পিটেন্সি, স্ট্যান্ডার্ড কারিকুলামের এই সংজ্ঞাগুলো দেওয়া যায়, তাহলে অনেক পারফেক্ট হয়, অনেক ভালো হয়, সুন্দর হয়। তাহলে আমরা চেষ্টা করতে পারি যে এরকম এখন তাৎক্ষণিকভাবে যেখানেই পারি সেইখান থেকে তুলে দিব। এত মানে কোথায় পাবো, যখন যেটা যেখানে পাইলে পাওয়া যাবে আমরা সেখানেই দিয়ে দিব। আমরা 1 নম্বর সিপিএলএম এ ওই কথাগুলো আছে, আবার এখানে 7 নম্বরে এসেও আমরা এই কথাগুলো আরো ডিস্টিংক্ট আকারে পেয়েছি। প্রথমে যেটা বলছে যে হোয়াট ইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিএস সংক্ষেপে যেটা বলছে, ইভেন এটা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডও বলে। তো সেই কথা বলছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস অফেন রেফার্ড টু অ্যাজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তার মানে যেটাকে আমরা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলছে সংক্ষেপে, হ্যাঁ, এইটা বলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আরো সংক্ষেপে যদি বলে সিএস। আর কি ইন্ডাস্ট্রি ডিমান্ডেড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স। তাহলে ইন্ডাস্ট্রি যেটা ডিমান্ড করে সেটাই, সেই জিনিসটাই একটা পারফরমেন্সের স্পেসিফিকেশন, হুইচ set out the skill, knowledge and attitude required to operate effectively in employment. মানে কোন জায়গায় যদি চাকরিতে নিয়োজিত হতে চাইলে তার জন্য যে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড লাগবে, সেই যে সেট আউট করা আছে পার্টিকুলার অকুপেশনের জন্য, তার পারফরমেন্সের যে একটা স্পেসিফিকেশন, সেটাকে আমরা বলছি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড দেখলে পরে সেখানে যে পারফরমেন্সের কথা পাবো আমরা, সেই পারফরমেন্স ক্রাইটেরিয়াতে সমস্ত নলেজ, স্কিল, অ্যাটিটিউড ওই অকুপেশনের উপর শো করে, দেখায়, অবশ্যই আছে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর মেড আপ অফ ইউনিটস অফ কম্পিটেন্সি। তার মানে একটা না, একাধিক ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে কিন্তু একটা সিএস তৈরি হচ্ছে। তাহলে একটা সিএস এর মধ্যে একাধিক ইউনিট থাকতে পারে, which are themselves made up of elements of competency, যেগুলো কি হচ্ছে মূলত এলিমেন্টস অফ কম্পিটেন্সি নিয়ে গঠিত। অনেকগুলো এলিমেন্টস থাকে, আমরা দেখেছি স্টাডি করতে যে বারবার। শুধু এলিমেন্টস অফ কম্পিটেন্সি না, তার সঙ্গে টুগেদার উইথ পারফরমেন্স ক্রাইটেরিয়া, এ রেঞ্জ অফ ভেরিয়েবল এন্ড অ্যান এভিডেন্স গাইড। প্রত্যেকটা সিএস এর মধ্যে মেজর পার্ট হিসেবে বলছে যে তার এলিমেন্টস থাকবে, তার পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকবে, তার রেঞ্জ অফ ভেরিয়েবল থাকবে এবং এভিডেন্স গাইড থাকবে। কিভাবে তাকে এভিডেন্স করবে, এভিডেন্স গুলো সংগ্রহ করবে, পদ্ধতিগুলো নিয়ে কথা বলবে। তাহলে স্টাডি করার জন্য, ট্রেনিং করার জন্য জানতে হবে সিএস এর মধ্যে কি কি এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস এর রেসপেক্টে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, সেই পারফরমেন্সের ক্রাইটেরিয়ার রেসপেক্টে আরো যে রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো আছে, এইগুলো ভালো করে আগে বুঝতে হবে। সিএস এর মধ্যে এগুলো কিন্তু সব আছে। আর এট দ্য সেম টাইম এই জিনিসও আছে যে এভিডেন্স গাইড, কিভাবে সেটা এভ্যালুয়েশন করবে, সেই গাইডটাও ওই সিএস এর মধ্যে মেনশন করা আছে। আমরা একটা সিএস ধরে দেখেছি যে কি কি পয়েন্ট সেখানে থাকে। সুন্দর করে এই জায়গাটা সমস্ত কথাগুলো আসছে। এটা ডিটেলস লিখতে পারলে ওয়েল অ্যান্ড গুড, কেউ যদি কম পারে তাও কোনো সমস্যা নেই, এটা টাইমের উপর ডিপেন্ড করবে। এরপরে আসছে কারিকুলাম ডকুমেন্ট। এই
curriculum is a documented representation of a set of competency. একটা সেট, ওই যে কম্পিটেন্সি নিয়ে যেতে গঠিত একটা সেট অফ কম্পিটেন্সি কে যদি এটা ডকুমেন্টেড করতে পারে, সেই ডকুমেন্টেশন থেকে আমরা স্টাডি করলে দেখব যে কি কি জিনিস এখানে আছে, কি কি নলেজ, কি কি স্কিল, কি কি অ্যাটিটিউড তাকে মানে তাকে অর্জন করতে হবে ওই সিবিএলএম এর সেই এইখানে যে কারিকুলামের কথা বলছে সেখানে সুন্দরভাবে ডকুমেন্টেড করা আছে। আন্ডার দ্য ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, these competencies are usually written as units of competency in the competency standard document. তাহলে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্টের মধ্যে তাহলে ওইগুলো লেখা থাকে এবং যে আমাদের ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী চিন্তা হয়ে থাকে যে কতগুলো ইউনিট অফ কম্পিটেন্সি করলে পরে ওই লেভেলে সে উপস্থিত হবে। অর্থাৎ লেভেল 1 যখন আমি কমপ্লিট করব একটা অকুপেশনের উপরে, সেইখানে বলে দেয়া আছে যে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আমাকে পড়তে হবে ওই লেভেল 1 যদি আমি অর্জন করতে চাই, এবং সেই জিনিসগুলোর মধ্যে যে কম্পিটেন্সি গুলো থাকবে সবগুলো কিন্তু নিয়ে আমরা কাজ করব। তাহলে এইখানে কিন্তু আমরা পার্টিকুলারলি কারিকুলাম ডকুমেন্টের যে বিষয়টা সেটাকে আমরা বলছি ইউনিট অফ কম্পিটেন্সি, ইউনিটস অফ কম্পিটেন্সি বলতে পারি, হতে পারে। সর্বোপরি যে কথাটা বলছে যে খালি ও একজনে এটা তৈরি করলেই হবে না, ডকুমেন্টেড করলেই হবে না, সেটাকে কি করতে হবে, these standards are endorsed by the relevant industry skill council। তাহলে এই যে আমি ডকুমেন্টটা তৈরি করলাম, এই ডকুমেন্টটা সিএস থেকেই তৈরি করলাম, কিন্তু এই যে সিএস থেকে তৈরি করলাম এটা যেভাবে আসা উচিত ছিল ওখানে কম্পিটেন্সি গুলো ওই স্কিল নলেজ অ্যাটিটিউডের মধ্যে সেগুলো সব ইনকর্পোরেট হয়েছে কিনা সেটা দেখার দায়ভার আছে আইএসসির মেম্বারদের। তাহলে আইএসসি মেম্বার যত সময় পর্যন্ত এটাকে এনরোলস না করবে, অ্যাপ্রুভড না করবে, তত সময় কিন্তু এই কারিকুলাম ডকুমেন্ট আমরা ব্যবহার করতে পারবো না। আশা করি বোঝা গেছে দুটো পয়েন্ট। কোনো কনফিউশন আছে কারণ? অনেক আলোচনা হয়েছে, পরীক্ষা হয়েছে, বুঝেছি, তারপরে আবার এই যে যতবার পড়ি তখন কিন্তু একটু নতুন নতুন করে ভাবা লাগে এবং কনসেপশনটা আরেকভাবে বিল্ড আপ হয়। এখন দেখি যে এই যে কারিকুলাম ডকুমেন্ট, এই কারিকুলাম ডকুমেন্টের মধ্যে কি কি কোন কোন পয়েন্ট গুলো থাকে। আমরা যেমন সিএস এর মধ্যে দেখেছি সেখানে কি কি পয়েন্ট থাকে। সেখানে প্রথমে যদি আমরা বলি একটা সিএস এর মধ্যে, তাহলে কি আছে, তাহলে নেম আছে, তার টাইটেল আছে, তাই না? কি নেম বা টাইটেল তো একই কথা, তার সঙ্গে কোড আছে, তার মানে টাইটেল থাকবে, কোড থাকবে, ডেসক্রিপশন থাকবে, ডিটেলস ডেসক্রিপশন থাকবে, তার সঙ্গে নমিনাল আওয়ার, এই কথা বলছি উপরের দিকে হেডে। তারপরে যে অংশটুকু থাকে সেখানে কি থাকবে, এলিমেন্টস থাকবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকবে, রেঞ্জ অফ ভেরিয়েবল থাকবে, এইগুলো গেল। এন্ড ফাইনালি যেটা এভুলেশনের কথা বলেছে সেটা এভুলেশন গাইড। সেই এভুলেশন গাইডের মধ্যে আবার 7টা পয়েন্ট আছে এবং এট দ্য এন্ড অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। তাহলে এগুলো ছিল আমাদের সিএস এর কথাবার্তা। কিন্তু কারিকুলাম ডকুমেন্টে কি বলছে, হ্যাঁ ওর সঙ্গে অনেকটাই মিল আছে, যেমন নেম এন্ড নাম্বার অফ দ্য মডিউল এন্ড ইউনিট অফ কম্পিটেন্স। তাহলে ওই যে কথাটা আমরা এখানে যখন সিবিএলএম পড়াচ্ছি, আমাদের শুরুতে যেমন এইখানে যেমন বললাম কি আমরা প্রথমে এম যেটা বলছি, হ্যাঁ সেটা কি, সরি ডি দিয়ে বলছি, সেটা হলো ডিজাইন এন্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্টস। তাহলে এটা হলো একটা ইউনিটের নাম। তাহলে ওই অনুযায়ী এটা নাম এবং তার জন্য একটা নাম্বার এখানে দেওয়া আছে, হ্যাঁ কোড নাম্বার। আমরা সেটা দেখেছি, সেই প্রত্যেকটা তিন ডিজিট করে কোডের মধ্যে কিছু মিনিং আছে, আমরা এটা এক্সপ্লেন করেছি। এট দ্য সেম টাইম তাহলে নমিনাল ডেলিভারি আওয়ার কত, এখন ইন্ডাস্ট্রিতে যেটা নমিনাল আওয়ার দেওয়া আছে অ্যাজ ইট ইজ এখানে প্রায় তাই থাকতে পারে, কম বেশিও হতে পারে, প্রয়োজনে আলোচনা করে কম বেশি করতে পারে আক্রান্ত যদি লজিক হয়ে থাকে, নাহলে ওভারঅল ওইটুকু রাখে। খুব একটা কম বেশি করে না, সবাই ওই স্ট্যান্ডার্ড ঠিক রাখার জন্য ওইটাই ধরে দিয়েছে।
জেনারেল ডেসক্রিপশন অফ দ্য পারপাস অফ দ্য মডিউল। তার মানে ওখানে যেমন সিএসও যেমন জেনারেল ডেসক্রিপশন আছে, এইখানেও আমার জেনারেল ডেসক্রিপশন আছে। তাহলে দুটা কিন্তু কমন কথা। ওখানে টাইটেল এন্ড কোর্স ছিল, এখানে নাম এন্ড নাম্বার। ওখানে জেনারেল নমিনাল ডেলিভারি আওয়ার, আর ওখানে হলো নমিনাল আওয়ার। ওটা ডেলিভারি না, এটা ডেলিভারি আওয়ার। সুতরাং ডেলিভারি কতটুকু হবে। ওখানে ডেসক্রিপশন আছে, হ্যাঁ, তাই এখানেও কিন্তু জেনারেল ডেসক্রিপশনের বিষয়টা আছে। এরপরে যেটা আসছে প্রি রিকুইজিট নলেজ অ্যান্ড স্কিল, বলেছে যে এই ইউনিটটা কমপ্লিট করতে গেলে কোনো প্রি রিকুইজিট লাগবে কিনা। যেমন আমরা বলছি যে এই মেথডোলজি কমপ্লিট করতে গেলে তাকে মিনিমাম একটা অকুপেশন লেভেল, স্কিল লেভেল পাস করে আসতে হবে, একটা মিনিমাম স্কিল লেভেল তার পাস থাকতে হবে, আদারওয়াইজ সে কিন্তু এটা করতে পারবে না। তাহলে ওইটা তার প্রি রিকুইজিট নলেজ অ্যান্ড স্কিল। সিমিলারলি অন্য জায়গায় থাকতে পারে, কেউ যদি লেভেল 2 পড়তে চায় তাহলে তার জন্য প্রি রিকুইজিট কোর্স কিন্তু লেভেল 1। কেউ লেভেল 1 কমপ্লিট না করে সে 2 তে যেতে পারবে না। আচ্ছা, রিলেশনশিপ টু দা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে এর পরের পয়েন্টটা রয়েছে কি রিলেশন আছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সঙ্গে, সেই কথাটাও এখানে থাকে। সামারি অফ দা অ্যাসেসমেন্ট, তাহলে অ্যাসেসমেন্ট করার জন্য যে সামারিটা কিভাবে অ্যাসেসমেন্ট হবে সেই কথা, সেই সামারি ওখানে থাকবে। কোন কোন মেথডোলজি ব্যবহার করবে, হ্যাঁ, কোন কোন টুলস ব্যবহার করবে সেগুলো এখানে বলবে, এগুলো বলবে। তারপরে যে কথাটা আছে ডিটেইল ডেসক্রিপশন অফ দা লার্নিং আউটকাম। এই লার্নিং আউটকামে আরো ডিটেইলস ডেসক্রিপশন এখানে থাকবে, হ্যাঁ। ওখানে যেমন পারফরমেন্স ক্রাইটেরিয়া বা এরকম লাইক দিস এখানেও আছে। ডেসক্রিপশন অফ হাউ দা মডেল অ্যান্ড অর ইউনিট অফ কম্পিটেন্সি মাইট বি ডেলিভার্ড। তাহলে আমরা কোন কোন ইউনিট অফ কম্পিটেন্সি এটা ডেলিভার করব সেই সম্বন্ধে বর্ণনা থাকবে। মোটামুটি ভাবে এখানে ওই আগের মতন কিছু না, কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে। নেমান নাম্বার একই কথা, নমিনাল ডেলিভারি আওয়ার, নমিনাল আওয়ার বললেও চলবে কেউ যদি বলে, ডেসক্রিপশন খালি সংক্ষেপে বললে যদি বলে, প্রি রিকুইজিট নলেজ স্কিল, রিলেশনশিপ টু দা ইন্ডাস্ট্রি ইত্যাদি। আমরা এর পার্থক্যটা দেখবো, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। লার্নিং ম্যাটেরিয়ালস, তাহলে লার্নিং ম্যাটেরিয়ালস is a generic term used to describe the resources trainer and trainees used to deliver instruction. তাহলে ট্রেনারও হতে পারে, ট্রেনার বা ট্রেনিজ সে ব্যবহার করবে। এই ট্রেনার তো ইনস্ট্রাকশন দিবে কিভাবে এটা স্টাডি করবে সেই সংক্রান্ত ইনফরমেশন সেখানে থাকবে। এট দ্য সেম টাইম লার্নার যারা, হ্যাঁ, ট্রেনিজ যারা, তাদের হাতেও একটা এরকম সিবিএলএম দেওয়া হয়, যাতে করে সে বুঝতে পারে যে কি তাকে শিখতে হবে, কোনটা তাদের টার্গেট, কোন পর্যন্ত, সেই বিষয়টা এখানে জানতে পারা যায়। Ideally, the teaching materials will be tailored to the content in which they are being used, to the student in which classes they are being used, and the trainees. তাহলে এখানে ওই যে কথাগুলো বললাম যে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো সে বানাবে বা পড়বে, বা যেটাকে আমরা মিন করছি যে কোনটা লার্নিং ম্যাটেরিয়ালস, সেটা মূলত ওর মধ্যে যে কন্টেন্ট থাকে, যে তারা কি শিখাবে, কি শিখাতে চায় এবং স্টুডেন্ট কি শিখবে, সমস্ত কিছু লার্নিং ম্যাটেরিয়ালস থাকে। The importance of learning materials is to improve students' knowledge, ability and skills. মানে মূলত এটার ইম্পর্টেন্সটা কি, যে লার্নিং ম্যাটেরিয়ালসটা থাকলে তার নলেজ বাড়তে পারে, এট দ্য সেম টাইম ওখানে কি ধরনের স্কিল তৈরি হবে সেই স্কিল তার একটা গাইডলাইন সে পাচ্ছে, তার অ্যাবিলিটি সম্পর্কে সে জানতে পারে, হ্যাঁ, টু মনিটর দেয়ার অ্যাসিমিলেশন অফ ইনফরমেশন and to contribute to their overall development and upbringing. তার মানে সে একই সঙ্গে এই সিবিএলএমটা যদি থাকে, তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে কি তাকে শিখতে হচ্ছে, কি তার লাগবে, হ্যাঁ, কি তার আপব্রিঙ্গিং মানে আগে থেকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, সঙ্গে নিয়ে আসতে হবে, এইগুলো সে ওখান থেকেও জানতে পারবে, কারণ ওখানে সবকিছু জব শিট, এক্সপ্রেশন শিট বা ডিটেলস বলা আছে, সেখান থেকেও সে জানতে পারবে। A trainer should always think about his her learners before providing learning materials. তাহলে
ট্রেনারকে কিন্তু অবশ্যই জানতে হবে যে এই লার্নিং ম্যাটেরিয়াল দেওয়ার আগে যে লার্নার যারা এখানে আমার লার্নার আছে তার সম্বন্ধে একটা পরিচ্ছন্ন ধারণা না থাকলে তাহলে কিন্তু সুন্দরভাবে ক্লাস কন্ডাক্ট করা যাবে না। সুতরাং লার্নিং ম্যাটেরিয়ালস এর মধ্যে কি ঢুকবে, অর্থাৎ নতুন যে কোর্সটা আমি করাতে যাচ্ছি সেইখানে যে জিনিসগুলো আমি অ্যাড করব অথবা সাবট্রাক্ট করব সেটাও কিন্তু ডিপেন্ড করবে যে কার জন্য তৈরি করছি, কারা শিখবে, শিক্ষার্থী কারা, তার উপর বেশ করে এই কাজগুলো চিন্তা করতে পারে। A trainer should identify the need of developing new teaching and training materials. তাহলে ওর থেকে একই সঙ্গে কিন্তু যেহেতু ওই ট্রেনি সম্বন্ধে সে জানলো যে ট্রেনি লেভেল ট্রেনি এই সংখ্যা এই ধরনের, তারা কোথা থেকে এসেছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি ইত্যাদি জানার পরে সে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোন ম্যাটেরিয়ালস গুলো এই লার্নিং ম্যাটেরিয়ালস গুলো ইনক্লুড করা উচিত। হ্যাঁ, ট্রেনার ক্যান ক্লাসিফাই দেয়ার ম্যাটেরিয়ালস অ্যাকর্ডিং টু দ্য need and requirement of learners. The lesson plan can be one of the effective materials. তাহলে একটা লেসন প্ল্যান তৈরি করাটা কিন্তু একটা ইফেক্টিভ বিষয়। আমরাও এখানে লেসন প্ল্যান কিভাবে তৈরি করে, হ্যাঁ, ইউনিট ডেলিভারি প্ল্যান কিভাবে তৈরি হয় আমরা সেইগুলো জানবো। ওগুলো নিয়ে মূলত একটা লার্নিং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে ওই প্ল্যানটাও আমাদের দরকার আছে। তাহলে মোটামুটি ভাবে আমরা বুঝতে পারলাম যে লার্নিং ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়। আমরা ডিপেন্ড করবে যে পরীক্ষায় কতটুকু উত্তর দেব, সেটা নিজের মতন করে অংশ বিশেষ দিলে হবে, প্রথম থেকেই অংশ বিশেষ দিলে হবে। লার্নিং রিসোর্সেস, এখন দেখা যাক লার্নিং রিসোর্সেস যে এখানে যেসব টুলস অথবা যা হেল্প করে টিচারদের দিতে, সেই জিনিসগুলোকে আমরা এখানে বলছি। তো সেই এক্সাম্পল হিসাবে আমরা বলছি যেমন টেক্সট বুক, প্রিন্ট অ্যান্ড ডিজিটাল দুটাই হতে পারে, আমরা প্রোভাইড করে থাকি। যেমন এখানে আমরা টেক্সট বুক আকারে যেটা ডিজিটালি আমরা প্রোভাইড করেছি, যে অনলাইনে প্রোভাইড করেছি, ওটা ডাউনলোড করে কেউ প্রিন্ট করে নিয়েছে। ওয়ার্কবুক, নির্দিষ্ট কোনো ওয়ার্কবুক থাকতে পারে, ওয়ার্কশিট থাকতে পারে। হ্যাঁ, ম্যানিপুলেটিভ বলতে বোঝাচ্ছে আমরা মেইনলি ব্লগস, তারপরে বিটস ইটসেট্রা এটসেট্রা এগুলো আমাদের লাগে ম্যানিপুলেটিভ হিসেবে, বিভিন্ন ব্লগ ব্যবহার করতে পারি আমরা। এডুকেটর ওয়ার্কশপ, স্পেশাল ভাবে ওয়ার্কশপ গুলো তৈরি করা থাকে, এডুকেটর ওয়ার্কশপ বলে এটাকে, সেই ওয়ার্কশপ ইউজ করতে পারি। নন ফিকশন বুকস, হ্যাঁ, এবং এই নন ফিকশন কিছু বুকস আমরা ব্যবহার করতে পারি, পোস্টারও ব্যবহার করতে পারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করতে পারি। এগুলোর মোটামুটি কয়েকটা লার্নিং রিসোর্সের নাম লেখো, তখন আমরা কিন্তু এই পেজ থেকে 14 নম্বর পেজ, এই পেজ থেকে এটা দিয়ে দিতে পারি। আবার এগুলো তো আমরা কতগুলোর নাম জানি সেটা আমরা দেখতে পারি। হোয়াই ইউজ লার্নিং রিসোর্সেস, এই লার্নিং রিসোর্সেস কেন আমরা ব্যবহার করি? লার্নিং ম্যাটেরিয়ালস আর অ্যান এইড টু দ্য লার্নিং প্রসেস, লার্নিং প্রসেসের ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা কাজ করে। দে শুড নট বি ফর দ্য বেনিফিট অফ দ্য ইনস্ট্রাক্টর or something that must be used all the time. They must facilitate the students learning. They should, সেটা কি হতে পারে? সে বলছে যে শুধু যে টিচারকে বা ইনস্ট্রাক্টরকে বেনিফিট দিচ্ছে, হ্যাঁ, সেটা নাও হতে পারে। ওই ম্যাটেরিয়াল যেগুলো তৈরি করছে সেটা দ্বারা আমাদের লার্নার গুলো, হ্যাঁ, তার স্টাডি সুবিধাটা এনে দিচ্ছে। এই লার্নিং রিসোর্সের মধ্যে কি আসছে? অ্যারাউজ অ্যান্ড মেইনটেইন ইন্টারেস্ট, তার মানে আমাকে ওই বিষয়ের উপর পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করার জন্য এই জিনিসগুলো দিচ্ছে। তার কারণ কি, আমি যে একটা লার্নিং ম্যাটেরিয়াল যদি হাতের কাছে থাকি তাহলে চট করে আমি বুঝতে পারি যে ওইখানে কি কি আছে, কি কি আলোচনা হয়েছে। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি এখানে ভালো করে খেয়াল না করলে পরে যদি আমার এখানে গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি, তো সেটা দিয়ে কিন্তু সে উদ্বুদ্ধ হতে পারে। ইভেন আমরা যে ভিডিওটা দিচ্ছি সেটা নিয়েও তার ইফেক্টনেস আসতে পারে। তাহলে এফিসিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভনেস অফ সিবিটি, হ্যাঁ, সিবিটি এই ট্রেনিং এর ক্ষেত্রে যেটা ইফেক্টিভ হবে, যেটা এফিসিয়েন্ট হয়, সেই জিনিসটা আমাকে দিতে হবে। যেটা আমরা বললাম যে এখন অতিরিক্ত আমরা দিচ্ছি,
যে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি, তারপরে আমরা সিবিএলএম এর বাইরেও এখানে আমরা ভিডিও করে দিচ্ছি, এগুলো উপকারে লাগে। সিম্পলিফাই ইনস্ট্রাকশন, তাহলে যে ইনস্ট্রাকশনটা আমরা প্রদান করব সেটা যত সিম্পলিফাই করে দেওয়া যায় ততই হেল্পফুল হয় লার্নারের জন্য। 8 রিটেনশন, তাহলে এই ক্ষেত্রে আমরা রিটেনশন বলতে বোঝাচ্ছে যে মানে স্মৃতি বর্ধন করা, তাই না? অনেক ধরনের আইটেম ব্যবহার করছে যা দ্বারা তার কি মেমোরিটাকে আরো মানে শার্প করছে, তাই না? মেমোরি, আমরা কথার কথা জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে 12টা সিবিএলএম এর নাম বলি, অথবা কোনটা কোনটা আমাদের অকুপেশনাল মধ্যে যায়, অকুপেশন সেক্টর হিসেবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের এইড ব্যবহার করে থাকি, যে একটা পাজেল গেম দিয়ে দিলাম। এই পাজেল গেমটাও কিন্তু তার ব্রেন শার্প করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু সাহায্য করে, তো সেটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, সিমুলেটিভ যে অ্যাক্টিভিটিস, অনেক ধরনের সিমুলেটিভ ওয়ার্ক থাকতে পারে, যে আমরা এখানে দিলাম, ঠিক আছে, একজনের চোখ বন্ধ করে দিলাম কতগুলো ম্যাচের বাক্স, সেটা একটার পর একটা সাজাও, কিভাবে সাজাবে। হ্যাঁ, এটা আরেকজনের দূরের থেকে ডিরেকশন দিবে, সেই ডিরেকশন অনুযায়ী তুমি সাজাবা, কিন্তু তুমি দেখতে পাবা না চোখে। তো এই যে জিনিসগুলো, এর পিছনে অনেকগুলো রিজন থাকে। হ্যাঁ, এবং এটা আরো অনেক ধরনের আছে সিমুলেটিভ, যে আইস ব্রেকিং বলে এটাকে সিমুলেটিভ। অনেক সময় দেখা যায় এই যে আমরা এখানে অনেকে একসঙ্গে রয়েছি, কিন্তু সবাইকে চিনি না, দূরের থেকে রয়েছি, কিন্তু আমরা অনেক সময় এটা হতে পারতো যে না, যারা আগে আসছে ঠিক আছে, আমরা একটু হাই হ্যালো করি, সবার সঙ্গে জানার চেষ্টা করি কে কোথায় আছে, কি করে না করে। হ্যাঁ, তার কারণ কি, আমাকে আইস ব্রেকিং হতে হবে, তাহলে নাহলে শেয়ারিং হয় না। তো অনেকগুলো বিষয় থাকতে পারে। স্টিমুলেট অ্যাক্টিভ থিঙ্কিং, তাহলে এখানে আমাদেরকে যে এই স্টিমুলেট করা যেতে পারে, তাকে উদ্বুদ্ধ করতে পারা যায়। হ্যাঁ, অ্যাক্টিভ থিঙ্কিং, চিন্তা করার জন্য, যে প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য, সেইভাবে তাকে স্টিমুলেট করা যায়। অ্যাক্সিলারেট লার্নিং অ্যাজ মোর সেন্সেস আর ইনভলভ, তাহলে এক জিনিসের পর একাধিক সেন্স কাজ করতে পারে, চিন্তা হতে পারে, একই বিষয়ে একভাবে না ভেবে আরো 3-4 রকমের ভাবা যায়, সেই জায়গাটা আমাদের এখানে কথা বলেছে। তাহলে কেন আমরা লার্নিং রিসোর্স ইউজ করি, এটা পরীক্ষায় এরকম আসে প্রশ্ন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দিব। আমরা সিএস এর কথা বলেছি, আমরা লার্নিং কারিকুলাম ডকুমেন্টের কথা বলছি, ওটা যেমন পরীক্ষায় আসে, সিমিলারলি কিন্তু এইটাও কিন্তু 16 নাম্বার পেজে আছে, এই 7 নাম্বার সিবিএলএম এ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে প্রশ্নটা হবে কি, হয় ইউজ লার্নিং ম্যাটেরিয়ালস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন ইউজ করব, সুবিধা কি? উত্তর হল arouse and maintain interest, simplifying instruction, aid retention, stimulating active thinking, accelerating learning as more sense are involved. রাইট। তো আমরা একটু দেখি যে এইভাবে কিভাবে আমাদের সিএস থেকে কারিকুলাম ডকুমেন্ট তৈরি। আমরা বারবার বলছি যে যা কিছু করি তার বেস কি, বেসটা নিশ্চয়ই সিএস, ইন্ডাস্ট্রি থেকে যেটা আসছে, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি যেটা স্ট্যান্ডার্ড, সেটাকে উপরে ভর করে কিন্তু সব কাজ করছি। তাহলে এই যে আমরা এখন যে কারিকুলাম ডকুমেন্ট তৈরি করব, তার পদ্ধতিটা, ধাপটা কিভাবে আসছে, এখানে আমাদের প্রথমে দেখাচ্ছে যে এই যে অংশটা কি বলে, এই একটা অংশ দেখাচ্ছে, এটা বলছে এনরোজ করতে বলছে, কি কম্পিটেন্সির ক্ষেত্রে বলেছে যে আমাদের এই সিএস, তার মানে ভালো করে প্রথম কথা হচ্ছে আমাকে কিন্তু সিএসটা যখন আমি কারিকুলাম ডেভেলপমেন্ট করতে যাব, তখন কিন্তু অবশ্যই সিএস সামনে এনে হাজির করতে হবে, যে ওই অকুপেশনের জন্য, ওই লেভেলের জন্য যে সিএস প্রযোজ্য, সেগুলো এখানে সাবমিট করতে হবে। এবং তারপরে যে কথাগুলো বলছে যে ওই সিএস এর পরে যেটা আসছে, যেমন ওই অনুযায়ী কিন্তু আমার ক্যাড তৈরি হবে। ক্যাড এর কথা মনে আছে কি? কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। হ্যাঁ, কোয়ালিটি
কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট অথবা কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। তাহলে এই ক্যাটটা কিন্তু আসছে ওই সিএস থেকে। সিএস থেকে কিন্তু ক্যাটে কি কি থাকে, 4টা পার্ট থাকবে, মানে বা 3টা পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ এর মধ্যে সমস্ত বর্ণনা থাকবে, কেল মানে অথরিটি সংক্রান্ত ব্যাপার এটা থাকবে। পার্ট বি তে যে আমরা দেখছি একেবারে ডিটেলস সিএস এর মধ্যে যা আছে সব ডিটেলস থাকবে। পার্ট সি তে যে দেখছি আমরা কতগুলো হ্যাঁ ওই যে অ্যাপেন্ডিক্স গুলো থাকবে, কারা কারা মেম্বার, কারা কারা এর সঙ্গে জড়িত ইত্যাদি। সো এই ক্যাট ওইভাবে তৈরি হয়। সো ওই সিএস থেকে আমাদের এই ক্যাট তৈরি হবে এবং তারপরে এই ক্যাডের থেকে আমাকে লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করবে। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট যাচ্ছি না, আমরা আগে করতেছি সিএস, ইন্ডাস্ট্রি করতেছে সিএস, সে যে রেফারেন্স সিএসটা দিচ্ছে ওই অকুপেশনাল রেসপেক্টে আমরা ক্যাট তৈরি করতেছি। ক্যাট তৈরি করার পরে ক্যাট দিয়ে আমরা তৈরি করতেছি সিবিএলএম। সিবিএলএম একদম একটা মানে লার্নিং রিসোর্স হিসেবে, লার্নিং ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করছে। সো এই পয়েন্টটা কিন্তু ক্লিয়ার হতে হবে। একটা বলছে সিএস, আবার বলছে ক্যাট জিনিসটা কি, তারপরে আসছে আমার সিবিএলএম। অনেক সময় একটু গোলায় ফেলে যে সিবিএলএম কি, ক্যাট কি, হ্যাঁ, বা সিএস কি, সেটা আমরা নিশ্চয়ই অনেকটা এখন ক্লিয়ার হয়েছি বা ক্লিয়ার হওয়ার জন্য মনে রাখবো এটা। ঠিক আছে, তারপর আমরা যদি যাই, তারপরে যেটা বলছে যে এই যে লার্নিং ম্যাটেরিয়াল সেকেন্ড এটা একটু বুঝতেছি না স্যার। হ্যাঁ, প্রথমে হচ্ছে সিএস, তারপরের অংশটা কি? তারপরেরটা বলছে ক্যাট। স্যার মাঝখানে যে হ্যাঁ, ইউনিট এই যে সিলেক্টেড ফর, আমরা পড়ে আসছি না, এই যে ওইখানে অবশ্য সি দিয়ে পড়ছি মানে কারিকুলাম হ্যাঁ ডকুমেন্ট, আর এখানে লিখছে কোর্স অ্যাক্রেডিটেশন। হ্যাঁ হ্যাঁ স্যার এই যে মাঝখানের যে সাদা এটা কি তাহলে বাদ? ইউনিট সিলেক্টেড ফর, হ্যাঁ আমরা এটা পড়েছি ক্যাট, ঠিক আছে, এটা বললে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, এখানে কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট বলছে, সমস্যা নেই, একই জিনিস। হ্যাঁ, মাঝখানে বলছে ইউনিট সিলেক্টেড ফর ইনক্লুশন ইন কোয়ালিফিকেশন, হ্যাঁ, যেমন লেভেল 1, লেভেল 2 ইত্যাদি। তার মানে আমাকে আগেই খেয়াল করতে হবে যে আমি যে সিএসটা আনলাম সেইটার মধ্যে কোন কোন ইউনিটটা আমরা সিলেক্ট করব। এটা ঠিকই বলছে, এটা বাদ যাবে না, এটা একটা ফ্যাক্টর, যে কথাটা আমরা জানলাম যে এইটা একটা ফ্যাক্টর, যে আমরা কিন্তু একই সঙ্গে বুঝতেছি যে আমি কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট বানাবো, কিন্তু এই জিনিসটা বানানোর আগে ওই ক্যাটের মধ্যে কিন্তু বলা আছে, বা কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট বললে আরো ভালো হলো, তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোন কোন ইউনিট গুলো থাকবে, তাই না? একটা লেভেল 1 এর ক্ষেত্রে তো একাধিক ইউনিট থাকবে, তাহলে একাধিক ইউনিট গুলো কি কি, হ্যাঁ, এন্ড ফাইনালি যেটা আসছে সেটা আমাদের মধ্যে আসছে যে লার্নিং ম্যাটেরিয়ালস এর ডিজাইন করব আমরা। সেই লার্নিং ম্যাটেরিয়ালস এর ডিজাইনের মধ্যে ইনফ্যাক্ট কি থাকবে এটা কিন্তু আমাদেরকে বানাতে হবে। আমরা যে এখন আমাদের এইখানে কিন্তু একটা এভিডেন্স আছে, সেই এভিডেন্সে কিন্তু আমরা একটা সিবিএলএম কিন্তু আমরা তৈরি করব। রিমেম্বার ইট, আমাদের কিন্তু একটা সিবিএলএম তৈরি করে জমা দিতে হবে। যেই কোর্সটা আমি স্টাডি করাবো, যেটা নিয়ে আমরা পড়াবো, তার জন্য একটা সিবিএলএম তৈরি করব। সেই সিবিএলএম এর মধ্যে মুখ্য যে জিনিসগুলো, সেটা কিন্তু একটা জিনিস যে ইনফরমেশন শীট থাকবে, কয়টা ইনফরমেশন শীট আমরা যে সিবিএলএম পড়াচ্ছি ওর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু একাধিক এরকম ইনফরমেশন শীট থাকে, এবং প্রত্যেকটা ইনফরমেশন শীটের মধ্যে কিন্তু এডিশনালি থাকে সেলফ চেক অ্যান্সার কি, তাই না? সেলফ চেক অ্যান্সার কি এটা কিন্তু থাকে ওই ইনফরমেশন শীট। এরপরে আমাদের আর একটা বিষয় থাকবে, সেটা হলো জব শীট। জব শীট, এক্সপ্রেশন শীট একসঙ্গেই থাকবে, জব শীট এক্সপ্রেশন শীট থাকবে। এর মধ্যে আরেকটা জিনিস থাকে যে অ্যাক্টিভিটি শীট, যে কি কি কাজ করব সেটা নিয়ে ওই ধরনের অ্যাক্টিভিটি কি কি হতে পারে, তার জন্য সেলফ চেক অ্যান্সার শীট সেটাও থাকতে পারে। আর লাস্টে যেটা বলছে অ্যাসাইনমেন্ট শীট, ফরমেটিভ অ্যাসাইনমেন্ট শীট কি হতে পারে। যদিও এখানে আমরা 4টা ধাপে বলেছি, কিন্তু সিবিএলএম এর ক্ষেত্রে যেটা আমরা ইউজ করবে স্টুডেন্টরা, এটা দুই ধরনের কাজের জন্য ইউজ করছে। একটা ইউজ করতেছে আমাদের
মডিউল ফর ইনস্ট্রাকশন, কথাটা বলা আছে মডিউল ফর ইনস্ট্রাকশন, তার মানে এটা ব্যবহার করবে কিন্তু টিচার। আর এইটা হলো এইটা মডিউল ফর ইনস্ট্রাকশন, আর একটা হলো সরি এইটা হলো মানে মডিউল ফর ইনস্ট্রাকশন, এটা হলো ট্রেনিজদের জন্য। ট্রেনিজ যেটা আমরা ইউজ করছি মানে যারা লার্নার তারা করছে। আর এইটা বলছে ইনস্ট্রাক্টর গাইডস, ইনস্ট্রাক্টর কিভাবে পড়াবে কেমনে কি করবে সেই সংক্রান্ত একটা সিবিএলএম হয়। তাহলে সিবিএলএম এখানে দুই রকমের রেখেছে প্যাকেজ, একটা বলছে ফর স্টুডেন্ট আর একটা বলছে ফর টিচার। আমরা সাধারণত এই একটা ইউজ করে থাকি এখনো পর্যন্ত, বাট নিয়ম অনুযায়ী এই দুটাই হতে পারতো, টিচারদের জন্য আলাদা হতে পারতো। তো এই বিষয়গুলো এর সঙ্গে আসা আরেকটু কথা, ওই যে এই ফার্স্টেই কিন্তু চলে আসে যে ইন্ডাস্ট্রি থেকে এটা লিঙ্কড হয়ে আসছে। আমরা পদ্ধতিটা বুঝলাম যে আমরা সিবি স্ট্যান্ডার্ড আমাদের ইন্ডাস্ট্রি থেকে সংগ্রহ করতে হবে, সেইখান থেকে আমরা আমাদেরকে বার করতে হবে যে কোন কোন ইউনিট আমরা এই অকুপেশনের সঙ্গে যাই, ওই ইউনিটগুলো সিলেক্ট করে আলাদা করব, সেই ইউনিট ধরে আমরা ক্যাট তৈরি করব বা কোয়ালিফিকেশন অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট তৈরি করব। এইখানে আমাদের বলতে যাচ্ছে কোয়ালিফিকেশন অর্থাৎ লেভেল 1 লেভেল 2 এটার জন্য। দেন ওইটা যখন সিলেক্ট হয়ে যায় তারপরে ওইটাকে বেস করে আমাকে লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে। যে লার্নিং ম্যাটেরিয়ালস দুই ধরনের হতে পারে, একটা টিচারদের জন্য একটা স্টুডেন্টের জন্য, কিন্তু তার মধ্যে ইনফরমেশন শিট, জব শিট, অ্যাক্টিভিটি শিট এগুলো থাকবেই। স্টুডেন্টের জন্য এই তিনটা থাকবে আর টিচারের জন্য এডিশনালি অ্যাসেসমেন্ট শিট থাকবে। তাহলে অ্যাসেসমেন্ট শিটটা আমাদের ট্রেনিজের জন্য না ট্রেনারের জন্য থাকবে। তো সেই ক্ষেত্রে হয়তো অ্যাসেসর যখন কাজ করে সে এই গাইড নিয়ে হয়তো অ্যাসেসর কাজটা করে থাকে অনেক ক্ষেত্রে। তাহলে অ্যাসেসমেন্ট শিট যেটা এখানে হচ্ছে তাহলে কি প্রশ্ন তৈরি করতে হবে? হ্যাঁ, প্রশ্ন তৈরি করতে হবে। আমরা যে 11 নম্বর সিবিএলএম দেখবো সেই 11 যার নম্বর যার মানে অকুপেশনের উপর প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন না তৈরি, হ্যাঁ প্রশ্ন তৈরি করতে হবে। এটা পদ্ধতিও তো আমরা এখানে দেখবো, বাট এইটা এই বোর্ডে একটা এডিশনাল কাজ হচ্ছে তার এখানে প্রশ্নপত্র তৈরি করা, সেই অনুযায়ী কিন্তু সে মানে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করে থাকে। ঠিক আছে, তার স্যাম্পল হিসেবে আমরাও করবো এখানে, সেটা আমরা পরে দেখবো। বাট এই অংশে আমরা পার্টিকুলারলি একটা সিবিএলএম যেটা আমাদের হাতে আছে ওইরকম একটা সিবিএলএম, মানে সেই ক্ষেত্রে অত পেজ হবে না, অল্প কিছু পেজ হবে, বেশি পেজ না, কিন্তু ওই জিনিসগুলো তার মধ্যে থাকবে। একটা সিবিএলএম হতে গেলে এই তিনটা জিনিস থাকতেই হবে। একটা হলো ইনফরমেশন শিট, একটা জব শিট, একটা অ্যাক্টিভিটি শিট। রিমেম্বার ইট, একটা কোয়ালিটি সিবিএলএম যদি আমরা বলি তাহলে সেই কোয়ালিটি সিবিএলএম এর মধ্যে তিনটা জিনিস থাকা বাঞ্ছনীয়। একটা ইনফরমেশন শিট, জব শিট, অ্যাক্টিভিটি শিট। এই তিনটা না থাকলে তাহলে সেটা সিবিএলএম হতে পারে না। যদি আমরা আমাদের যে সিবিএলএম ইউনিটগুলো ব্যবহার করছি তার মধ্যে কোনোটা কিন্তু এরকম গ্যাপ আছে। কোনটার মধ্যে বলতো? অ্যাক্টিভিটি শিট নাই। কোন সিবিএলএম অ্যাক্টিভিটি শিট নাই? ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ, ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, ওখানে কিন্তু নাই। পরের গুলো কিন্তু আছে, হয়তো ওইভাবে অনেক সময় অ্যাক্টিভিটি গুলো করা হয় নাই। বাট এটা ক্লিয়ার, সিবিএলএম এর জন্য ম্যান্ডেটরি এই কথাটা, ইনফরমেশন শিট, জব শিট এবং অ্যাক্টিভিটি শিট থাকতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? এটা 16 নাম্বার পেজে আছে। আমরা একটু সামনে আগাই, আর কোনো প্রশ্ন যদি না থাকে এটা আমাকে করতে হবে। এখন আসছে যে অল্প কথা একটু বলি যে রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম এবং এলিমেন্ট পরীক্ষায় আসে। পরীক্ষায় কিন্তু এটা আসে, প্রায়শই আসে, যে লার্নিং আউটকাম এবং এলিমেন্টের মধ্যে আসলে সম্পর্ক কি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তো একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কারণ আমার লার্নিং আউটকাম যে কারিকুলামে বলছি সেটা তো অবশ্যই আসে এই সিএস এর সঙ্গে, অর্থাৎ সিএস এর এলিমেন্টস এ যা আছে হুবহু লার্নিং আউটকামে আসবে, একেবারে কম্পালসারি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি যে একটা শব্দ লার্নিং আউটকাম কি, কার টার্ম? লার্নিং আউটকাম ইজ এ কারিকুলাম টার্ম। তার মানে কারিকুলাম টার্মে আমরা লার্নিং আউটকাম বলছি, যেটা এই এলিমেন্টের ক্ষেত্রে বলছি, মানে সরি সিএস এর ক্ষেত্রে বলছি ইজ এ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম। তার মানে একটা হলো সিএস এর টার্ম আর একটা হলো কারিকুলামের টার্ম। লার্নিং আউটকামটা কারিকুলামের টার্ম আর এলিমেন্টসটা
সিএস এর টার্ম। বোঝা গেছে কি কথাটা? ক্লিয়ারলি বোঝা গেছে না যায় নাই? স্যার লার্নিং আউটকাম হচ্ছে কারিকুলামের টার্ম, রাইট। আর এলিমেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার সিএস এর industry, টার্ম, সিএস এর টার্ম, এলিমেন্ট সিএস এর টার্ম। যদিও এলিমেন্টস হিসেবে যে যে নামটা লেখা থাকে সেটাই কিন্তু লার্নিং আউটকামে চলে যায় হুবহু, বাট কথাটা ওইটাই যে আমার সবকিছু সিএস এর থেকে আসে। তাহলে সিএস এর যেটা বলছে এলিমেন্ট, আর সিবিএলএম এ বলছে সেখানে লার্নিং আউটকাম। জবের জন্য এলিমেন্ট আর শেখার জন্য লার্নিং আউটকাম। বুঝাইতে পারছি? সুতরাং দুইটা টার্ম। এই কথাটা একটা পয়েন্ট আমরা লিখতে পারবো, একটা স্টেট। তারপর বলছে লার্নিং আউটকামে বলছে স্টেট what a learner should be able to do towards achieving the purpose of the module units of competency। তাহলে এই ইউনিট অফ কম্পিটেন্সি থেকে সে কি অ্যাচিভ করবে, এই যে কি অ্যাচিভ করবে এই কথাটা এই বর্ণনা বা স্টেট করছে এই লার্নিং আউটকাম। তার মানে লার্নিং আউটকামটা আমি পড়লে আমি বুঝতে পারি যে এই লার্নাররা কি শিখবে এখান থেকে, সেই কথাটা। আর এলিমেন্টস এর মধ্যে সেই কথা বলছে ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে তার যে বেসিক যে ব্লক, বেসিক বিল্ডিং যে ব্লক, সেটাই কিন্তু এলিমেন্ট। এখানে লার্নিং আউটকামে বলছে রিলেটস টু স্ট্যান্ডার্ডস অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি। তাহলে ওই যেখানে আমরা লার্নিং আউটকাম দেখছি সেইখানে যে পয়েন্টগুলো লিখছে সেই পয়েন্টটাই কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেট করে। তার মানে ওই যে বললাম একটু আগে, যাহাই লার্নিং আউটকাম তাহাই এলিমেন্টস, অর্থাৎ এলিমেন্টস থেকে এটা আসছে, সুতরাং এখানে তো রিলেট করবেই, ওই যে স্ট্যান্ডার্ডের সঙ্গে এটা রিলেট করছে লার্নিং আউটকাম দ্বারা। এই লাস্টে বলছে ইজ রিটেন অ্যাজ অ্যান অ্যাকশন স্টেটমেন্ট ফ্রম দ্য লার্নার্স পয়েন্ট অফ ভিউ। এটা কিন্তু অ্যাকশন এলিমেন্ট হিসেবে লেখে। এই যে লার্নিং আউটকামটা অ্যাকশন ভার্ব ব্যবহার করে, হ্যাঁ, লেখার সময় আমরা ভালো করে যদি খেয়াল করি দেখবো যে ওটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব ব্যবহার করেছে। তাহলে এটা লেখা হচ্ছে অ্যাকশন স্টেটমেন্ট দিয়ে লেখা হয়। আর এখানে লাস্টের পয়েন্ট এলিমেন্টস বলছে ডিসক্রাইব দ্য টাস্ক অ্যান্ড মেক আপ দ্য ব্রডার ফাংশনস আর জব। তাহলে বলছে যে এটা এই ধরনের বর্ণনা করে, টাস্ককে বর্ণনা করে, একটু বৃহত্তর পরিসরে এটাকে বর্ণনা করতেছে যে জবের মধ্যে কি কি কাজ হবে, জবের মূল যে কাজগুলো ইন ব্রডার সেন্সে এলিমেন্টস এর মধ্যে লেখা হয়ে থাকে। ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে 16 নম্বর পেজ। আচ্ছা, আমরা যে লার্নিং ম্যাটেরিয়ালসটা তৈরি করলাম, তাহলে এই লার্নিং ম্যাটেরিয়ালসটা তৈরি করার পরে এটা ভ্যালিডেট করবে কারা? অবশ্যই লার্নিং ম্যাটেরিয়ালসটা ভ্যালিডেট করে একটা জিনিস এমনি বুঝি যে ইনফ্যাক্ট অ্যাপ্রুভড করবে আইএসসির মেম্বার, কিন্তু আইএসসি মেম্বারের সঙ্গে অন্যরা যারা আছে তারা মিলেও এটাকে ভ্যালিডেট করে থাকে, অর্থাৎ এটা যে সঠিক হয়েছে, অর্থাৎ যা আমি ডিজাইন করলাম, ডিজাইনের মধ্যে নতুন কোর্সের মধ্যে যে যে বিষয়গুলো থাকা উচিত বলে আমরা মনে করেছি সেটা আমরা ডিজাইনে নিয়ে এসেছি। এক্সিস্টিং এর থেকে কি আসবে, নতুন কি আসবে, ডেভেলপ করে নিয়ে আসছি, দুটো মিলায় আমরা এই কাজটা যে করেছি। তাহলে এটাকে ভ্যালিড করার জন্য কারা থাকবে, এক্সপার্টস কারা কারা থাকতে পারে, সবাই যে থাকবে তা না, কেউ না কেউ থাকতে পারে, কাউকে কাউকে দিয়ে ভেরিফিকেশন করানো যায়। সেটা বলছে এক্সপার্টস ইন দ্য ট্রেড এরিয়া। এই ট্রেড এরিয়ায় যারা খুব এক্সপার্ট তার কাছে আগে দেওয়া হবে, সে মানে দেওয়া যেতে পারে, সে এটা ভ্যালিডেট করতে পারে যে না, যা যা এক্সপেক্টেড সেগুলো না আসছে। সুপারভাইজার্স অর ট্রেনিস এমপ্লয়ার্স, যিনি সুপারভাইজ করছে সেটা হতে পারে, অথবা যিনি যে ট্রেনি প্রোভাইড করছে, হ্যাঁ, যে মালিক তো কাউকে শিখাতে চাচ্ছে যে কোন কোন জিনিস শিখবে, তাহলে সেও কিন্তু সেই মানে ইন্টারপ্রেটার হিসেবে সে কিন্তু এটা যাচাই করতে পারে। নিজের এমপ্লয়ার যে আপনার কোর্স কন্টেন্টটা কি, আপনার ওটার মধ্যে কি কি রেখেছেন আমরা একটু দেখি, হ্যাঁ, সুতরাং ওই অকুপেশনের সঙ্গে এটা যায় কিনা সেটা আমরা, এটা আপনি লিখেছেন, ঠিক আছে, আপনার এটা যায়, ওকে,
সে এটা ভেরিফাই করে দিল। ট্রেনিং প্রোভাইডার্স, এমপ্লয়ার্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সরি, হ্যাঁ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, তারাও এটাকে করতে পারে, ভ্যালিডেট করতে পারে যারা ট্রেনিং প্রোভাইড করবে। আচ্ছা, ট্রেনার্স, টিচার্স অ্যান্ড অ্যাসেসর্স, হ্যাঁ, ট্রেনার অথবা টিচার এবং অ্যাসেসরও এটা করতে পারে। পার্টিসিপেন্ট, ট্রেনি, লার্নার হু ইজ অ্যাডভান্সড ইন স্কিল, তাহলে যারা লার্ন করতে আসছে, আমি এখন লেভেল 1 থেকে লেভেল 2-তে আমি লার্ন করছি, তো লেভেল 2-তে থেকে আমি কিন্তু লেভেল 1-এর যে কারিকুলামটা হয়েছে সেটা কিন্তু আমি একটু বলে দিতে পারি যে উপরে তো এইগুলো লাগছে, সুতরাং এটা নিচে রেখেছেন এই লেভেল 1-এর জন্য, এটা হেল্পফুল হবে লিঙ্ক করার জন্য পরের কোর্সের জন্য, অথবা এটা বাদ পড়ে গেছে, এটাকে আপনারা ইনক্লুড করতে পারেন। সো সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের ট্রেনিরাও কিন্তু এখানে কাজটা করতে পারে ভ্যালিডেট করার ব্যাপারে। গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ তারা করতে পারে, কনসালটেটিভ কমিটি তারাও এটা করতে পারে, বিটিবি রেজিস্টার্ড অ্যাসেসর্স অ্যাসেসমেন্ট সেন্টার, তাহলে এখানে যারা অ্যাসেসর আছে বিটিবি রেজিস্টার্ড তার দ্বারাও এটা ভেরিফাই হতে পারে। এর মধ্যে যে কেউ দ্বারা করা যায় এটা মেনশন করলো। এবার আসি একটু কথায় যে লার্নিং আউটকামস অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, দুইটা কিন্তু একই শব্দ, লার্নিং আউটকাম অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া না, একটু ডিফারেন্ট আছে। তো লার্নিং আউটকাম অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর an essential part of the curriculum design and need to be written in the planning stage. তাহলে আমরা বলছি যে লার্নিং আউটকামে আমরা কি লিখবো, আসলে তো ওইটার উপর বেস করে ওইটাকে যাতে ক্রাইটেরিয়া আমরা এমনভাবে সেট করছি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এটা যদি ভালো করে বুঝতে পারি যে এই যা এখানে যা শেখানো হবে তার থেকে কিভাবে অ্যাসেসমেন্ট করবে, কোন জিনিসগুলোর উপরে অ্যাসেসমেন্ট করতে পারে এবং যেগুলো অ্যাসেস করলে পারে ওর লেভেলটা ওই লেভেলে আপ হতে পারে, তাহলে এই অনুযায়ী আমাকে একইভাবে লার্নিং আউটকাম এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে করে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা সেট করা যায়। তো লার্নিং আউটকামটার মধ্যে কি আছে আবারও বলছে, ডিফাইন হোয়াট স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু লার্ন অ্যান্ড হোয়াট দে নিড টু ডু টু পাস, সে পাস করতে গেলে কি শিখতে হবে, কি জানতে হবে, হ্যাঁ, এইটাই এর লার্নিং আউটকামে থাকবে। প্রোভাইড clearly for an external audience, অর্থাৎ কলিগ, এক্সামিনার, পার্টনার, হ্যাঁ, তারা কি করতে পারে অফ দ্য স্ট্যান্ডার্ডস রিকোয়ার্ড অফ লার্নার্স, তাহলে লার্নারের যে স্ট্যান্ডার্ড যেটা রিকোয়ার্ড হয় সেটা, যাই হোক লার্নিং আউটকাম ওই আমরা আগে যেটা সঙ্গে পেয়েছি সেখান থেকেও দিতে পারবে, এখানেও দিতে পারবে। আর একটা মেইন পয়েন্ট এখানে চলে আসবে, লার্নিং আউটকামে 3টা জিনিস অবশ্যই আসবে। একটা বলছি পারফরমেন্স, পিএসসি কথাটা কিন্তু লার্নিং আউটকামের মধ্যে আসে, তার মানে তার পারফরমেন্স কি হবে, তার স্ট্যান্ডার্ড কি হবে এবং তার কন্ডিশনটা কি হবে, 3টা জিনিসই কিন্তু লার্নিং আউটকামের মধ্যে ঢুকবে, আমরা পরে দেখব। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর বেসড অন দ্য ইন্টেন্ডেড লার্নিং আউটকাম ফর দ্য ওয়ার্ক বিং অ্যাসেসড অ্যান্ড মেক এক্সপ্লিসিট দ্য নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিলস markers expect a student to display in the assessment task and which are taken into account in a marking the work. তাহলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলছে যে লার্নিং আউটকাম যেটা আমরা দিয়ে আসছি সেই অনুযায়ী যদি যারা লার্নার তারা সেই অনুযায়ী শিখতে পারছে কিনা, সেই নলেজ তার মধ্যে আসছে কিনা, সেই স্কিল তার মধ্যে আসছে কিনা, সেইটাকে মার্ক করার যে টেকনিকটা, হ্যাঁ, মানে এক্সটার্নালি তাকে, সে তো ইন্টারনালি এটা রিসিভ করেছে তার ব্রেনে, সেই অনুযায়ী সে কাজ করছে, কাজ দেখাচ্ছে, সেই তার স্কিলটা দেখাচ্ছে, তার অ্যাটিটিউডটা দেখাচ্ছে, সেটা যাতে মার্ক করা যায়, পারফেক্টলি যাতে মার্ক করা যায়, সেটা আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এর মধ্যে আসছে, যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থাকবে, হ্যাঁ, যাতে তার টাস্কটা ডিসপ্লে হয়, যাতে মার্কিং আউট হয় যে পরিমাণের নলেজ, মানে যে পরিমাণে নলেজ স্কিল থাকা দরকার, এই প্রশ্ন করার মাধ্যমে আমরা জানতে পারব। লার্নিং আউটকামস অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার আরো যে পয়েন্টগুলো না আছে,
না, এখানে তো একই জিনিসই রয়ে গেছে, এটা দরকার নেই। স্যার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে মানে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে তা হচ্ছে সে যথাযথভাবে মানে গ্রহণ করতে পেরেছে কিনা তা মূল্যায়নের হ্যাঁ, তার মানে সে সিদ্ধ হলো কিনা এটা দিয়ে, না স্বতঃসিদ্ধ হলো কিনা, তার পড়াটা হ্যাঁ তার মধ্যে ঢুকেছে, অর্থাৎ তার মধ্যে সে সঠিক নলেজ ঢুকেছে, ওই অকুপেশনের উপরে সঠিক স্কিল সে শো করতে পারছে, তার অ্যাটিটিউডেও সেটা, বিহেভিয়ারেও তার পরিবর্তন আসছে। এই জিনিসটা এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এমনভাবে সেট করা আছে যা নির্ণয় করতে সহায়ক হয় এই জিনিসগুলো। স্যার ঠিক আছে? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে কি কি মানে কোন অ্যাকচুয়ালি বিষয়গুলো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে যেটা একটা স্টেট পারফরমেন্স ক্রাইটেরিয়া যা থাকবে হুবহু তাই থাকে। বুঝাইতে পারছি যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা পয়েন্ট দিয়ে আসছি না, যে এলিমেন্টের এগেইনস্টে কতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া লিখেছে, যেমন 1 নম্বর এলিমেন্টে 1.1 1.2 1.3 ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া যা যা দিছে হুবহু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া তাই আসবে। তার মানে ওইখানে ওইটা অ্যাসেস করবে যে ওই পাঁচটা ওই জিনিসটা পারে কিনা, ওইটা নলেজে আসছে কিনা, ওইটা অমুক তমুক ইত্যাদি। তার মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া যা লিখেছে অ্যাজ ইট ইজ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া তাই আসবে। তাহলে সেইখান থেকে জিজ্ঞাসা করবে, এবং সেই যে প্রশ্নপত্র প্রণয়ন করবে সে কিন্তু এই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা এমন হবে, সে যে মেথডোলজি গুলো ব্যবহার করবে সেখান থেকে কিছু আছে রিটেন টেস্ট, হ্যাঁ কিছু আছে ডেমনস্ট্রেশন, কিছু আছে ওরাল কোশ্চেনিং। তাহলে এই যে 3টা পয়েন্ট, অথবা অন্য জায়গায় আরো আছে, অন্য আরো মেথড আছে, আমরা 3টার মধ্যে থাকি, হ্যাঁ পোর্টফোলিও আছে। তাহলে আমরা যদি ওই 3টার মধ্যে চিন্তা করি, তাহলে ওই রিটেন টেস্টে আমরা কিছু প্রশ্ন তো রিটেনে করবেই, তাহলে সেই প্রশ্নগুলো ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া দিয়ে হবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করে। এখন সব তো রিটেন টেস্টে ওখানে নয় 20টা প্রশ্ন করলো, 20টা মানে লেস টেস্ট জড়ায় দিয়ে নয় 40টা প্রশ্ন করলো, তো 40টা তো পারফরমেন্স ক্রাইটেরিয়া সব কভার করবে না, মোর দ্যান 100। তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো আসবে ওই ডেমনস্ট্রেশন পার্টে আসবে। সে যদি যেটা রিটেনের প্রশ্ন রাখে নাই সেটা ডেমনস্ট্রেশনে দেখা যাবে, ওখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ তার স্কিল গুলো শো হচ্ছে, অর্থাৎ ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া তার কভার করেছে। সিমিলারলি যদি যেগুলো এই দুটার মধ্যে হওয়ার পরেও আরো বাকি থেকে যায়, সেটা ওরাল কোশ্চেনিং এর মধ্যে সলিউশন করবে, অর্থাৎ সেই হিসেবে অনেক ধরনের প্রশ্ন তারা করতে পারে। এই যে 3টা ধাপ আমি বললাম, যে 3টা মেথড, সেই মেথডের মধ্যে যা কিছুই ব্যবহার করেছে পারফরমেন্স ক্রাইটেরিয়া যা লেখা আছে এবং সবগুলো এর মধ্যে আসতে হবে কাছাকাছি। হ্যাঁ, কারণ এখানে কিন্তু অংশ বিশেষ জানার কোনো সুযোগ নাই, 100% তাকে জানতে হবে। হ্যাঁ, সেই সেন্সে এটা ঠিকই আছে। একটু কি বুঝাইতে পেরেছি? জি স্যার। অ্যাডাল্ট লার্নিং এর ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আছে, এগুলো খালি একটু এমনি দেখলেই হবে। ভার্সেস 7 কোর প্রিন্সিপাল, লার্নার্স নিড টু নো, লার্নার্স এর কি জানতে হবে সেই কথাটা এখানে বলছে। অ্যাডাল্টস ব্রিং লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট। অ্যাডাল্ট ব্যক্তি, আমরা যারা বয়স্ক ব্যক্তি, তারা কিন্তু তার লার্নিং এক্সপিরিয়েন্স থেকে, লাইফ এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু কিন্তু সে শেখে, হ্যাঁ শিখতে পারে, সেটাই কিন্তু আমার এখানে কাজে লাগানো যাবে। সেলফ কনসেপ্ট অফ দ্য লার্নার, তারা নিজে নিজে সে লার্ন করবে, তার যে নিজস্ব সেলফ ডিরেকশন থাকে সেটাকে সে প্রিফার করে থাকে। হ্যাঁ, অ্যাডাল্ট লার্নাররা প্রায়র এক্সপেরিয়েন্স অফ দ্য লার্নার, পূর্ব অভিজ্ঞতা থেকেও সে জানতে পারে। এখানে আমরা মেইন কি পয়েন্টটা খালি জানলেই হবে। হ্যাঁ, রেডিনেস টু লার্ন, তাহলে যে কোনো কিছু শেখার জন্য একটা মানসিক প্রস্তুতি থাকবে, সে সেই জিনিসটা যদি জানতে চায়। অ্যাডাল্টস ওয়ান্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড গোল ওরিয়েন্টেড অ্যান্ড প্রবলেম সেন্টার্ড লার্নিং। ন্যাচারালি যারা বয়স্ক তাদের মধ্যে যদি একটা প্রবলেম দিয়ে দেয়, সেই প্রবলেম সলভ করা কিন্তু করতে তারা চায়, তারা তার গোলের দিকে পৌঁছাতে সে চায়। তো এই কাজগুলো কিন্তু আমার রেডিনেস টু লার্ন, অর্থাৎ আমি যে শিখতে চাই কিনা সেই মানসিকতা না হলে, আমি প্রবলেম দেখলে দূরে সরে আসলাম, তাহলে কিন্তু আমার দ্বারা শেখা হবে না। বাট অ্যাডাল্ট লার্নাররা কিন্তু সেটা করতে চায়। ওরিয়েন্টেশন টু লার্ন, হ্যাঁ, এবং কাজ করে শিখছে, এটাও একটা কাইনেস্টিক্স যে পদ্ধতিটা, সেটা আমার হতে পারে ভিজুয়াল, দেখে শেখে কেউ অডিটরি লিসেনিং, হ্যাঁ তারা কেউ শুনে শেখে,
তারপরে মোটিভেশন টু লার্ন, তাহলে এখানে মোটিভেট করার একটা বিষয় থাকে, মোটিভেট হয়ে সে শিখতে পারে। কেউ যদি মনে করে যে না ওইটা শিখলে তার এই উপকার হবে, সো সেই ক্ষেত্রে অনেক অ্যাডাল্ট লার্নার কিন্তু মোটিভেট হয়ে কেউ শেখে। এই কোরআন পড়া শিখতেছে বয়স্ক মানুষ, শিখছে না কেন? সে মোটিভেটেড হয়েছে যে না, ধর্মীয় যে বিষয়টা এটাকে আমার অনুধাবন করতে গেলে আমাকে এটাকে চর্চা করতে হবে, সো এই ক্ষেত্রে সে মোটিভেটেড হয়। ডিজায়ার ফিডব্যাক অন দ্য প্রোগ্রেস, এবং অবশ্যই প্রত্যেকটা অ্যাডাল্ট পার্সন কিন্তু সে কিন্তু ফিডব্যাক আশা করে যে আমি এটা ভালো পেরেছি, এই কথা কেউ আমরা বলুক। এই যেমন আমি বললাম যে সচিব স্যার আজকে যেমন বললো যে কি যে আপনাদের ট্রেনিংটার ব্যাপারে ওরা ভালো কমেন্টস করছে, পেডাগজি ট্রেনিংটা খুব ফ্রুটফুল হয়েছে। তাহলে এই যে ফিডব্যাকটা উনি দিল, এই ফিডব্যাক থেকেও কিন্তু আমাকে আবারও লার্ন করার ব্যাপারে উৎসাহিত করছে যে আরো ভালো করে কি করে করা যায়। অ্যাডাপ্ট এক্সিস্টিং রিসোর্সেস, আমরা যে রিসোর্স গুলো আমরা পেয়েছি সেটাকে আমরা অ্যাডাপ্ট করব। কিছু এখানে টিপস দিয়েছে কিভাবে সেটা অ্যাডাপ্ট করব। অ্যাসেসেস নিডস অ্যান্ড রিসোর্সেস, তাহলে আমাকে আগে অ্যাসেস করে বের করতে হবে যে এক্সিস্টিং যেগুলো আছে তার মধ্যে, অথবা আমার টোটালটার মধ্যে কি কি দরকার, আমি যে নতুন যে কোর্স কারিকুলাম দরকার তার মধ্যে আমার কি কি দরকার সেই অ্যাসেস করা দরকার। ফার্স্ট প্রথম ধাপ হচ্ছে আমার কোর্সের জন্য কি কি জিনিস থাকবে, সেটা আমার এক্সিস্টিং থেকে নেব না নতুন থেকে নেব, দ্যাট ইজ ডিফারেন্ট ব্যাপার। তাহলে অ্যাসেস করা আগে দরকার যে কোর্সে কি থাকবে। তারপরে ইভ্যালুয়েট দ্য ম্যাটেরিয়াল গুলো ইভ্যালুয়েট করতে হবে, যেগুলো ভালো আছে কি না আছে সম্পূর্ণ। ফাইন্ড আউট মানে whether you need permission to use or adapt the existing materials, আমাকে কিন্তু আগে খুঁজে দেখতে হবে যেখানে আমি ট্রেনিং করাবো তারা কি আমাকে এটা ইউজ করতে দিবে কিনা, কোনটা যে আমাকে ইউজ করতে দিবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো পারমিশন দরকার সেই পারমিশন সিক করতে হবে। পাইলট টেস্ট, এখন আমি যে জিনিসটা তৈরি করলাম সেটা একটা পাইলট টেস্ট করে দেখবো, ফিল্ড টেস্ট ঠিক আছে কিনা, একেবারে ফাইনালি আমি ছাড়বো না, ড্রাফট টেস্ট হিসেবে এখানে দেওয়া থাকে সাধারণত। মেক চেঞ্জেস বেসড অন দ্য পাইলট টেস্ট, পাইলট টেস্ট দেওয়ার পরে অনেক ভুল ভ্রান্তি পাওয়া যায়, সেটাকে কারেকশন করে আমরা আবার দিব। ফাইনালাইজ অ্যান্ড ইমপ্লিমেন্ট, এবং শেষে সেটা প্রিন্ট আউট করবে এবং সেটা দিয়ে কাজে লাগাবে, সেই লার্নিং ম্যাটেরিয়াল সে ইউজ করবে, ইমপ্লিমেন্টেড হবে। ইভ্যালুয়েট ইউর অ্যাডাপ্টেড ম্যাটেরিয়াল, এবং পরবর্তীতে আবার ইভ্যালুয়েট করতে হবে যে হ্যাঁ এখান থেকে এটা বেনিফিটেড হলো কিনা। হ্যাঁ, অথবা এটা তো মোটিভেট মানে বারংবার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এই জায়গাটা অপারেশনাল রিসোর্সেস কতগুলো নাম বলছে, অনেক সময় পরীক্ষা আসে যে কতগুলো অপারেশনাল রিসোর্সের নাম বল, এগুলো খুব সোজা। ওভারহেড প্রজেক্টর, ইন্টারনেট ওয়েব বেসড রিসোর্সেস, মাল্টিমিডিয়া, ডেটা প্রজেক্টর, স্লাইড, এটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করছি সেটাও একটা অপারেশনাল রিসোর্স। ভিডিও, সিডি, ডিভিডি যদি আমি ব্যবহার করি, ফিল্ম যদি আমি কোনো ফিল্ম দেখাই, হ্যাঁ, কম্পিউটার ট্রেনিং প্যাকেজ এগুলো না আমার হতে পারে। ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, ম্যাগনেটিক বোর্ড, হ্যাঁ, চার্ট, নোটিশ বোর্ড, হ্যান্ড আউট, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট রিসোর্সেস, গাইড যদি কোনো গাইড থাকে সেটা। তারপরে টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার হতে পারে, টেক্সট বুক অ্যান্ড রেফারেন্সেস, ওয়ার্কবুক ইত্যাদি। কনজিউমেবল রিসোর্সেস, যেগুলো ব্যবহার করার পর এটা আর মানে ভালো থাকে না, অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেমন মার্কিং পেন ব্যবহার করার পর এটা ডিস্ট্রয় করে ফেলতে পারে। ওভারহেড ট্রান্সক্রিপ্ট, আমরা এখন আর ওভারহেড প্রজেক্টর ব্যবহার করি না দেখে বুঝতেছে না, আগে এক সময় কিন্তু এটা প্রচুর ব্যবহার হতো, তখন যে ট্রান্সক্রিপ্ট গুলো ব্যবহার করতো সেটা একবার ইউজ হয়ে গেলে তাহলে আর দ্বিতীয়বার ওটাকে এমনি ইউজ করা যেতে পারে, কিন্তু ওটা অবসলিউট হয়ে গেলে তখন আর ইউজ করা হয় না। সিডিস অ্যান্ড ডিভিডিস, যেসব সিডি ডিভিডি নষ্ট হয়ে গেছে অথবা একবার ব্যবহার করার পরে ওইটা দেখা গেল যে আর কাজে লাগছে না, তাহলে সেটাও আমরা কনজিউমেবল হয়ে যায়। পেপার ফর প্রিন্টার, পেপার ব্যবহার করব সেটাও কনজিউমেবল আইটেমের মধ্যে পড়ে। বুচার্স পেপার আর ফ্লিপ চার্ট, যে আমরা ফ্লিপ চার্ট ব্যবহার করছি এগুলো কিন্তু একবার লেখা হয়ে গেলে কনজিউমেবল আইটেমের মধ্যে পড়ে। হোয়াইট বোর্ড মার্কার, একই ব্যাপার, মার্কার পেন আর হোয়াইট বোর্ড মার্কার অলমোস্ট সেম। চকস যেটা ব্যবহার করি, চক তার এখন ব্যবহার করি না, যদি করতাম। ডেভেলপ নিউ রিসোর্সেস, আমরা এখন অল্প কথা এগুলো যাবো, এখানে 9 স্টেপের কথা বলেছে, এটা খুব বেশি কিছু দরকার নাই, জাস্ট একটা কনসেপশন। গেইন অ্যাটেনশন, আমি যদি আমার মানে রিসোর্স নতুন তৈরি করবো, অর্থাৎ এগুলো যদি সিভিএলএম তৈরির প্রশ্ন এসে যায় তাহলে এখানে বলছে যে
আমরা ওর প্রতি যথেষ্ট অ্যাটেনশন গ্রো করতে হবে, নাহলে আমরা লিখতে পারবো না ভালো। ইনফরমেশন, ইনফর্ম লার্নার্স অফ অবজেক্টিভস, লার্নারের কি অবজেক্টিভ সেটা আমাকে জানতে হবে, ইনফর্ম করতে হবে। স্টিমুলেট রিকল অফ প্রায়ার নলেজ, পূর্বের কি নলেজ আছে সেটাকে আগে আমাকে যাচাই করে দেখতে হবে। প্রেজেন্ট দ্য ম্যাটেরিয়ালস, ফাইনালি এটা ম্যাটেরিয়ালস প্রেজেন্ট করতে হবে। প্রোভাইড গাইডেন্স ফর লার্নিং, লার্নিং এর জন্য যে গাইডেন্স তৈরি করার বিষয় থাকে সেটা তৈরি করব। প্রোভাইড ফিডব্যাক, অ্যাসেস পারফরমেন্স, এনহ্যান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার, অর্থাৎ তাকে তার স্মৃতি জাগরণ করার বিষয় থাকতে পারে ইত্যাদি। এটা মোটামুটি এত বেশি ইম্পর্টেন্ট না, আমি সেই জন্য অল্পতে চলে যাচ্ছি। চুজিং লার্নিং অ্যাক্টিভিটিস অ্যান্ড মেথড, কি কি মেথড আমরা ব্যবহার করবো, অ্যানালজিক্যাল হতে পারে, কেস স্টাডি। হ্যাঁ, অনেক সময় অনেক পুরানো গল্প বলে থাকে যে সেই কেস স্টাডি আমাদেরকে ইন্সপায়ার করে। চার্ট অ্যান্ড ডায়াগ্রাম, বিভিন্ন ধরনের ছবি, চার্ট আমরা ব্যবহার করে থাকি ক্লাসরুমে। চেক লিস্ট তৈরি করে থাকি অনেক সময়, কোনটার পর কোনটা থাকবে, কি কি থাকবে সেই জন্য লাগে। ইনস্ট্রাকশনাল গেম, ওই যে সিমুলেশনের কথা আমরা বলেছিলাম যে কিছু কিছু গেম আইস ব্রেকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মাইন্ড ম্যাপ, এটাও অন কাইন্ড অফ সিমুলেটিভ অ্যাক্টিভিটিস। নিউমোনিক এইড, অনেক সময় অনেক শব্দ মনে রাখে, যেমন আমরা একটু আগে বললাম যে ডিওডি, তিনটা আমাদের ট্রেনারের ক্ষেত্রে কি তিনটা অকুপেশনাল সিপিএলএম রয়েছে, সেটা কি আমরা সংক্ষেপে মনে রাখছি, ডিওডি, ডিজাইন এন্ড মডিফিকেশন, অর্গানাইজ এবং লাস্টের ডেলিভারি। তাহলে এইরকম ভাবে সংক্ষেপে নিউমোনিক শব্দ ব্যবহার করা যায়। যেমন এখানে র্যাটার দিয়েছে, র্যাটার দিয়ে বোঝাচ্ছে রিলায়েবিলিটি, অ্যাসুরেন্স, টেনজিবল, এমপ্যাথি, রিসোর্স পারসন ইত্যাদি। আমরা এটুকু জানলাম। আমার যদি সিপিএলএম তৈরি করতে হয়, এখানে অনেক সময় এই প্রশ্নটা আসে যে সিপিএলএম তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করতে হবে। টু এনজয়, এটা খুব বেশি আসে না, তারপর একটু জানলাম। টু এনজয় রাইটিং, লেখার ব্যাপারে একটা আনন্দদায়ক অবস্থা সৃষ্টি হতে হবে। কেউ কেউ লেখাটাকে হার্ড, কঠিন মনে করে, তার দ্বারা লেখা হবে না। যে এনজয় করতে পারে সেই কেবল লেখার জন্য আগ্রহী হয়। নলেজ অফ ইউর সাবজেক্ট এরিয়া, সাবজেক্ট এরিয়া পরে নলেজ থাকতে হবে, তা নাহলে এটা হবে না। রিলেভেন্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্যাট ইউ ক্যান ড্র আপন, এবং এর জন্য যে রিলেভেন্ট যে এক্সপিরিয়েন্স সেটা আমাকে থাকতে হবে, তাহলে ভালো লেখক হতে পারবে। অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অফ ইনস্ট্রাকশনাল ডিজাইন, তাহলে অ্যাডাল্ট লার্নিং অ্যান্ড ট্রেনিং, এই অ্যাডাল্ট লার্নিং ট্রেনিং এর উপরে এবং ইনস্ট্রাকশনাল ডিজাইনের উপরে যদি অ্যাপ্রোপ্রিয়েট নলেজ থাকে, তার মানে এটাও একটা মেথোডোলজি, কিভাবে লিখতে হয়। টু ফোকাস ফর পিরিয়ডস অফ টাইম উইদাউট ইন্টারাপ্ট, এবং এইখানে কিন্তু যত সময় পর্যন্ত এটা কমপ্লিটলি লেখা না হচ্ছে তত সময় পর্যন্ত অন্য কাজে যাওয়া যাবে না, তাহলে ভালো লেখা পেতে পারি। ইমপ্রুভিং ইয়ার রাইটিং, এটা একজন একটু পড়ো তো, ইমপ্রুভিং রাইটিংটা একজনের একটু পড়ো তো, 4টা পয়েন্ট একটু রিসিভ করে। Using overview instead of introduction, make the dialogue sound real, not artificial. Create interesting case studies and role plays. Position idea for highlighting. তাইলে ঠিক আছে, আমরা বুঝছি যে ইউজিং ওভারভিউ ইনস্টিটিউট অফ ইন্ট্রোডাকশন। তাহলে আমরা বলছি যে ইন্ট্রোডাকশন কথা অনেক সময় লিখে থাকি, ইন্ট্রোডাকশন না লিখে ওভারভিউ লিখলে আরো ভালো হয়। শুরুতে মেক দ্য ডায়লগ সাউন্ড রিয়াল, নট আর্টিফিশিয়াল। আমার যদি কোনো জায়গায় এখানে কোনো ভিডিও করি বা কোনো মানে কোনো কাজ করতে যাই লেখার ক্ষেত্রে, তাহলে এখানে রিয়েলটা যেটা সেটা ব্যবহার করতে বলছে, আর্টিফিশিয়াল না। ক্রিয়েট ইন্টারেস্টিং কেস স্টাডি অ্যান্ড রোল প্লে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই ওই বইয়ের মধ্যে যে সিভিএলএম গুলো লিখবো তার মধ্যে যে কেস স্টাডি, সেটা একটু ইন্টারেস্টিং কেস স্টাডি লিখবো, যেটা পড়লে মানুষের ইন্টারেস্ট ফিল করে, এইরকম কেস স্টাডি রাখতে হবে। এবং একই সঙ্গে যদি ওখানে কোনো রোল প্লে করার বিষয় থাকে তাহলে সেটাও ইন্টারেস্টিং হতে হবে। পজিশন আইডিয়া ফর
হাইলাইটিং, কোন কোন জিনিসটাকে হাইলাইটিং করতে হবে, কোন কোনটাকে হাইলাইটিং করতে হবে, এই জায়গাটাও আমাকে এই 4টা ধাপের কথা খেয়াল রাখতে হবে। এই জায়গাটা আসে অনেক সময় ইমপ্রুভিং ইউর রাইটিং, কিভাবে তোমার এটা না আসলেও মানে ওরালেও কিন্তু জিজ্ঞাসা করে কিভাবে তোমার রাইটিংটা ইমপ্রুভ করতে পারো। তো সেখানে আমরা বলবো যে ইন্ট্রোডাকশনের পরিবর্তে ওভারভিউ দিলে ভালো হয়, আমাদের রিয়েল এবং আর্টিফিশিয়াল ডায়লগ গুলো ব্যবহার করা উচিত। তারপরে বলছে যে আমরা যে কেস স্টাডি বা রোল প্লের কথা বলবো সেটা অবশ্যই ইন্টারেস্টিং হওয়া উচিত। এন্ড ফাইনালি বলছে যে কোন কোন জিনিসটাকে হাইলাইটেড করা দরকার, সেই আইডিয়া আমার থাকা দরকার। এই থাকলে পরে এটা ইমপ্রুভমেন্ট আসবে। 4টা বিষয় জিজ্ঞাসাও করার সময়। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের আজকের যে ডিসকাশন, সেটা আমরা করার চেষ্টা করেছি। একটু ফার্স্ট গেছি, তার মধ্যে কয়েকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এই যে বেশ কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করেছি, সেগুলো একটু খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ প্রান্তে চলে স্যার আসি। 3H টা আমরা কোন সিবিএলএম এ পাবো? যেমন 5H টা পাইছিলাম 3H জি 3H 3H টা আমাদের ওই যে মানে 3H বলতে বোঝাচ্ছি, কিন্তু এখানে ওইটা ওইভাবে কোনো জায়গায় সঠিকভাবে আছে কিনা ডাইরেক্টলি নাই। তো এমনি আছে ওই যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড, সেটার ক্ষেত্রে 3H এর জন্য আমরা বলছি কি, মানে নলেজ কোথায় থাকে? হেডে, মাথায়। জি স্যার হ্যাঁ হ্যাঁ, হেড হেড। তারপরে হলো যাতে আমরা কাজ করি, স্কিল কিসের সঙ্গে রিলেট করে? স্কিল হলো হ্যান্ড। আর লাস্টের মানে এই যেটা আমরা বলছি সেটা কি? হার্ট। তার মানে আমি যদি অন্তর দিয়ে এটা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমার মেন্টাল পরিবর্তন আসবে না, আমার বিহেভিয়ারের, অ্যাটিটিউডের পরিবর্তন আমার আসবে না। তাহলে এই হলো 3টা H। ক্লিয়ার কথাটা? স্যার হ্যান্ড হলো স্কিল। হ্যাঁ, জি স্যার। তার মানে প্রথম এক নম্বরে হেড দ্বারা বোঝাচ্ছে আমার নলেজের কথা, আমার সমস্ত নলেজ আমার মাথায় থাকে। ঠিক আছে? একটা জিনিস কি, যে ইনফরমেশন গুলো মাথায় থাকে। ইনফরমেশন কোথা থেকে আসে? ইনফরমেশন কিন্তু মাথায় আমার ঢুকে কিভাবে? আগে তো একটা সাউন্ড থেকে কিন্তু ইনফরমেশন হয়, তাই না? অনেকগুলো সাউন্ড, বা আমি কথার কথা, পাখিতে একটা ডাকলো, এই যে ডাকাটা, এই যে একটা মানে কি বলে, পাখির ডাক, এই ডাকাটা কিন্তু আমরা বাতাসের মাধ্যমে এটা ফ্লো করে যখন আমার কানে পৌঁছায়, তাহলে সেই কানে যদি পৌঁছায়, এটা যদি অর্থবহ হয়, তখন সেটা আমার কাছে ইনফরমেশন হিসেবে আসে। অর্থবহ না হলে কিন্তু আমার কিন্তু এটা ইনফরমেশন হয় না। বুঝাতে পারছি? তখনই আমার কানের মধ্যে আমরা যেটা রিসিভ করি, এয়ারের থেকে অনেক ধরনের সিগন্যাল আমরা কিন্তু রিসিভ করি, অনেক, যেটা আমাদের কান রিসিভ করার মতন ক্যাপাবিলিটি রাখে, সেগুলো আমরা রিসিভ করি। তো রিসিভ করি শুধুমাত্র সাউন্ড না, এয়ারে আমি চোখে দেখছি, তাহলে যেটা আমার দৃশ্যমান, হ্যাঁ, সেটাতেও কিন্তু আমার নলেজ আসতে পারে। আমরা গরম না ঠান্ডা, এটা আমার অনুভূতি থেকে আসতে পারে। তার মানে এটা কি, আমরা যে পঞ্চ ইন্দ্রিয় বলছি, এই পঞ্চ ইন্দ্রিয়তে আমরা নেচার থেকে অনেক কিছু আমরা ইনফরমেশন রিসিভ করি। ইনফরমেশনটা সেইটাই যেটা মিনিংফুল, যেটা মিনিংফুল না সেটা আর ইনফরমেশন না। হ্যাঁ, তার মানে ডেটা, আমরা যে ইনফরমেশনটা হলো অনেকগুলো মানে ডেটার সমন্বয়। আর ডেটাটা কি? ওই ডেটাটা কিন্তু ওই এয়ার থেকে আসছে, হ্যাঁ, বিভিন্ন ওয়েতে। এই যে বিভিন্ন প্রসেস করে তো ইনফরমেশন পাওয়া যায়। রাইট, ডেটাকে প্রসেস করে, গুড, ভালো বলেছো, ডেটাকে প্রসেস করে আমরা ইনফরমেশন পাই। ঠিক আছে? তা এখন এই যে কথাটা আমরা বললাম যে ব্রেনে যেটা যায় সেটা রিসিভ করে, সেটা হলো হেড। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কিন্তু আমরা হেডে রিসিভ করি ইনফরমেশন গুলো। তারপর আমরা বলছি যেটা আমরা রিসিভ করলাম সবগুলো কিন্তু আমরা কার্যে পরিণত করতে পারি না বা করিও না। যেটা আমরা কার্যে পরিণত করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাকে হ্যান্ড ব্যবহার করছে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য, স্কিল যেটা আসে। আমি অনেক ইনফরমেশন নিলাম, কিন্তু সবটাতে আমার মধ্যে স্কিল আসে না, যদি না যত সময় পর্যন্ত আমি এই কাজটা নিজে হাতে না করি, ব্যবহার না করি, তত সময় আসে না। এন্ড ফাইনালি যেটা বলছে যে আমি কাজ করলাম,
প্রথমে নলেজও নিলাম, তারপরে যখন নিজে নিজে কাজটা করা শুরু করলাম তখন আমার মধ্যে স্কিল আসলো। স্কিল আসার পরে আমি তখন কিন্তু আমার অ্যাটিটিউডের চেঞ্জ আসে। এই যে অ্যাটিটিউডের চেঞ্জ আসে সেটা কিন্তু আমার হার্টের মধ্যে বিষয়, অর্থাৎ আমার হার্ট দ্বারা আমি যখন অনুভূত হলাম, অনুভব করলাম ভালো বিষয়, দেন আমার এই আচরণের পরিবর্তন, আমার কাজের মধ্যে পরিবর্তন সেগুলো পরিলক্ষিত হয়। তাহলে এইটা হলো 3টা এইচ। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলা যায়, নাহলে আজকের মতন শেষ করব। তাহলে আমার যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতন আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আগামীকালকে আবার পরের অংশ দেব। হ্যাঁ, সে পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আসসালাম।